সইতে পারো না হারানোর ব্যথা। বলে তো দিয়েছি আমার হৃদয়ের কথা। এসে ওঠে আবেশ। আবেশ গলায় হাত দিয়ে বলল, আমি আর গাইতে পারবো না। আমার ঠান্ডা রূপী দ্বিতীয় বউ আমার গলা চড়ে আছে। সে চায় না আমি আর গান গাই। সকলে হেসে উঠল। আবেশ আশার দিকে চেয়ে বলল, রায়হান বন্ধু দেখ, সতীনে সতীনে কি শত্রুতা। এক বউ চায় না আর এক বউয়ের জন্য গান গায়। আজ শেষ রোজা। যে যার মতো কাজে ব্যস্ত। আকশা হলরুমের সোফায় বসে ল্যাপটপ নিয়ে গভীর মনোযোগ দিয়ে কাজ করছিল। প্রখর কলিং বেলের আওয়াজ আকশার মনোযোগ ভাঙতে দেয়নি। দরজা খুলতে কিছু মহিলা বাড়িতে ঢোকে। তাদের অবশ্য আসার কথা ছিল। মহিলা চারজন আকশাকে চোখ দিয়ে পর্যবেক্ষণ করে। আকশার পরনে একটা ঢিলাঢালা টি শার্ট আর একটা ট্রাউজার। কিছুক্ষণ দেখে তারা পাশের সোফায় বসে। অনামিকা আকবর, রুবিনা বেগম ও মাইরা রহমান সকলে কিচেন থেকে হাত মুছতে মুছতে আসে। সম্পর্কে আবেশদের দূর সম্পর্কের আত্মীয় হয় তারা। তাদের সাথে কৌশল বিনিময় করে তারা সকলে গল্প করছে। আকশের কানে ব্লুটুথ থাকায় তা তাকে বিরক্ত করছে না। গল্পের এক পর্যায়ে তাদের মধ্যে এক বয়স্ক মহিলা বলে ওঠে, তা অনামিকা, এ কে? তোমার মেয়ে নাকি? অনামিকা একবার বিনিময়ে হেসে বলে, এ আমার বড় ছেলে, আবিশের বউ চাচি। মহিলা মুখে বিকৃত করেই বলে। বউ? মানে তোমার ভাইজি? অনামিকা একবার আগের মতো করেই বলল। জি চাচি। মহিলাটা আগের চেয়েও মুখ বিকৃত করে বলল, তা বউ মানুষ থাকবে বউয়ের মতো। এ কি পড়ছে ব্যাটাকো মতো? তা তোমার ব্যাটা কি কাপড় কিনা দেয় না, নাকি সঞ্চয় করতে এক কাপড় দুইজনই পরে? অনামিকা একবারের মুখে অপমানে থমথমে হয়। আকশা ব্লুটুথ খুলে বলে, গো বুড়ি, তাই তো ভাবছিলাম তোমার জামাইডারে কবর থেকে তুইলা জাদুমন্ত্র কইরা নিজের কর্ম, তারপর তোমার মতো ওই ওই যে পরমু, মুখে এক দলা পান ঢুকাইয়া যারে পামু তারেই নিতে শিখামু। কি বলো বুড়ি? মহিলাটি বলে ওঠে। বালাই ষাট, আমার জামাই মরবো কেন? এখনো বাইচাই আছে আল্লাহর রহমতে। আকশা অবাক হওয়ার ভান করে বলল, এ মা, এ কি কি বলো বুড়ি? তোমার মতো আস্ত একটা পারমাণবিক বোমা থাকতে সে আজও পৃথিবীতে সুস্থভাবে হেঁটে চলেছে কিভাবে? মহিলাটার মুখ সাথে সাথে অপমানের কারণে চুপ হয়ে যায়। পাশ থেকে আরেকটা মহিলা বলে, অনামিকা, তোমার বউয়ের মুখ নাকি কেচি? আকশা হেসে বলল। আমার এমন ব্যাটার বউ থাকলে ঠিকই সোজা করে ফেলতাম, মুখে মুখে তক্ক ছুটাই দিতাম। পাশ থেকে আরেকটা মহিলা বলল। আকশা বাঁকা হেসে বলল, আপনার জামাই আর পাশের বাড়ির মহিলার চক্করি ছুটাইতে পারেন না, তার আসছেন আমারে সোজা করতে। আগে নিজের জামাইরে সোজা করেন। মহিলা চুপ হয়ে যায়। এই মেয়ে তার ঘরের ব্যাপার কিভাবে জানালো তাই বুঝতে পারছে না। পাশের মহিলা বলল, পড়ালেখা করে এমন ভদ্র হয়ে পড়ালেখা করে এমন অভদ্র হয়েছ? আমার মেয়ে ও বউ তো আছে, তারাও পড়ালেখা করে। আমার মেয়ের কথাই বলি, এখন একটা কোম্পানিতে অনেক বড় পোস্টে জব করে। মানুষদের দেখে শিখো, কিভাবে কার সাথে কথা বলতে হয়, কিভাবে কেমন করে চলতে হয়। এমন করলে কেউ আসবেও না কথা বলতে। তারপর একটু থেমে আবার বলল, এই মেয়ে শোনো, যদি কোনো প্রয়োজন হয় এই নাও, এটাই যোগাযোগ করো। আমার মেয়ের অনেক ক্ষমতা আছে, তোমাকে সাহায্য করতে পারবে। তুমি যেমন মেয়ে, তা তোমার যে কোনো সময় সাহায্য লাগতেই পারে, তাই তোমার ভালোর জন্য দিলাম। একথা বলে আকশার দিকে একটা কার্ড দিল। আকশাও কার্ডটা নিল। এই মহিলা সবসময় নিজেকে সবার থেকে বড় দেখায়, শো আপ করে সবসময়। আকশা কার্ডটা চোখ বুলাতে হেসে ওঠে। তারপর বলে, ও, তাহলে আপনার মেয়ে আমাকে সাহায্য করবে? এই কথা বলতে বলতে ট্রাউজার পকেট থেকে ফোন বের করে কার্ডে থাকা নাম্বারে কল দিল। এক রিং, দুই রিং, কল পিক করলো। আকশা লাউডে দিল। ম্যাম, আসসালামু আলাইকুম। ম্যাম, আপনি ফোন করেছেন কিছুর প্রয়োজন? ম্যাম, আমাকে বলুন, আমি ব্যবস্থা করছি। আকশা হাসলো, তারপর সালামের উত্তর করে বলল, না না, কিচ্ছু লাগবে না। আসলে তোমার মা এসেছে আমার বাড়িতে। তিনি বললেন তুমি নাকি আমার বিপদে আমাকে অনেক সাহায্য করতে পারবে। তুমি নাকি অনেক ক্ষমতাশালী, তাই ভাবলাম একটু দেখে। মেয়েটা ভয় পেয়ে যায়। কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আরে ম্যাম,
আপনি ভুল বুঝবেন না। আমার মা একটু পাগল বেশি, বোঝে তার কথা মাথায় নিবেন না। আমি আ আমি আমার মায়ের হয়ে ক্ষমা চাচ্ছি। দয়া করে আমার চাকরিটা নিয়ে নিবেন না ম্যাম। আকশা ফোনটা কেটে দেয়, তারপর হেসে বলে। আপনার মেয়ের অনেক ক্ষমতা, আমি ভয় পেয়েছি। ময়লার মুখ থমথমে হয়ে যায়, সে বলে। এটা কিভাবে সম্ভব? আমার মেয়ে তো অনেক বড় কোম্পানিতে চাকরি করে। আকশা একটু বাঁকা হেসেই বলল। আপনার মেয়ে যেই কোম্পানির হয়ে চাকরি করে ওইটা আমার বাবার কোম্পানি। মালিকানার সূত্রে মালিক এখন আমি। আর আপনি যে বলছিলেন আমার সাথে কেউ কথা বলবে না, আসলে আন্টি আমি তো কথা বলতে চাই না, কিন্তু মানুষ যেন কেমন। এই দেখেন আপনার মেয়েকেই আমি কথা বলতে চাই না, আর এদিকে আপনার মেয়ে আমাকে কল দিয়ে পাগল করছে। মহিলাটি অবাক হয়েছে। আকশা নিজের সব জিনিস সোফা থেকে তুলতে তুলতে বলল। রাজনীতিবিদদের কথা বলার ধরনটা না একটু অন্য রকমই হয়। যাই হোক, আল্লাহ হাফিজ মেরি চুকলিখোর আন্টিস। সকলে মেহেদি দিতে ব্যস্ত। মেহেদি দিতে বাহির থেকে একটি মেয়ে আনা হয়েছে। আকশাকে মেহেদি অবশ্য শ্রাবন্তী দিচ্ছে। আকশা তো আলসেমির কারে মেহেদি দিবেই না। সারাদিন কোম্পানির রাজনৈতিক নানা বিষয় তাকেই সামলাতে হয়। কোম্পানি অবশ্য আবেশের বাবাই সামলায়, কিন্তু একজন মানুষ হয়ে দুইটি কোম্পানি সামলানো মুখের কথা না। তাই আকশাও নানাভাবে কোম্পানির নানান বিষয়ে সাহায্য করতে থাকেন। কিন্তু এখন তাকে বেশি কাজ করতে হচ্ছে। আদিল সাহেব গ্রামে এসে তার সব কাজ আকশার ঘাড়ে দিয়ে নিজে চিল করছে। মেহেদি দেওয়ার এক সময় আকশার হাতের কাটার জায়গায় চোখ যায় শ্রাবন্তী। সে বলে ওঠে। মেহেদি দিয়ে ঢেকে দিই দাগগুলো, যাতে দেখা না, না যায়। দাগগুলো ঢাকিস না। লোকে বলে অতীত থাকা সবকিছুতেই ঢাকে ফেলা উচিত, এতেই মঙ্গল। কে বলেছে মঙ্গল? আমি বলবো তো অতীতের দাগ, কষ্ট, ঘৃণা সব সামলে রাখতে হয়। এতে করে তা আমাদের ভবিষ্যতের রাস্তায় আসা বাধাকে সহজ করবে। এই দাগ কষ্ট সব আমাদের শিক্ষা। তারপর মাথা নিচু করে একটা হাসি দেয়। এই হাসিতে কোনো প্রাণ নেই, শুধু মুখের আকৃতি পরিবর্তন। তারপর আবার বলতে শুরু করে। এতে করে তো তুইও মানুষ হয়ে যাচ্ছিস। আকশা হাসলো, তারপর বলল। আমি আমি সেই রক্তাক্ত রাত, অগ্নিশিখা, আমার পুরো পরিবারের আত্মচিৎকার, চোখের পানি, তোর বাবার আত্মদান, আমার তোর আমার বাবার গলতে থাকা শরীর, মাংস, পড়তে থাকা রক্ত, কিছুই ভুলিনি। আমি ভুলিনি আমার ভাইয়ের বাঁচতে চাওয়ার আকুতি। আজও আমি শুনি, কিন্তু আমি কি শুনতে চাই জানিস? ওই সব অমানুষ মানুষরূপী জানোয়ারদের আত্মচিৎকার, বাঁচার আকুতি, সব সব শুনতে চাই। আমি সেই দিন রাতের পর থেকে মানুষ আছি বলে তুই মনে করিস? ওই ঘটনার আগ পর্যন্ত আমি একটা মানুষই ছিলাম, যা আমার বাবা মা আমাকে বানিয়েছিল। কিন্তু এখন আমি যা তা ওই অমানুষগুলো আমাকে বানাইছে ধীরে ধীরে। তাদের এটাই সবচেয়ে বড় ভুল, তারা আমাকে আমার পুরো পরিবারের সাথে ওই দিন শেষ করে দেয়নি। আগে মশা মারতে গেলেও কষ্ট পেতাম, তারপর বুকের বাঁ দিকে দেখিয়ে বললাম এখানে ব্যথা লাগতো। আর এখন আমার সামনে মানুষ যদি তার শেষ নিঃশ্বাসও ত্যাগ করে না, আমার কিচ্ছু আসে যায় না। হ্যাঁ, আমার বুকে লাগে, কিন্তু কি জানিস? শান্তি। হ্যাঁ, শান্তি লাগে। মানুষ ছোট থেকে যা দেখে তাই শিখে। আমিও দেখেছি আমার বাবা মা, ভাইয়ের নৃশংস মৃত্যু। তো আমি কীরকম হব বল? আজ আমি হত্যাকারী, সাইকো, কিলার, শয়তান। হ্যাঁ, আমি সব সব আমি আমি তাদের মৃত্যু এত সহজে দিব না। আমি তাদের মৃত্যু এত সহজে দিব না। আমি তাদের এমন এমন মৃত্যু দিব যা দেখে স্বয়ং মৃত্যু বলতে তুই মানুষ না রে আকশা, তুই পশুতে পরিণত হয়েছিস। আমি তাদের চামড়া তুলবো, মাংস তুলবো, তারপর মরিচ লাগাবো। তুই জানিস ওরা যখন কষ্টে চিৎকার দেয় আমার যে তা কি পরিমাণ ভালো লাগে না, তা বলে বোঝানো যাবে না। আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর সুর হচ্ছে সেইটা। গান, তাল আর তাদের শরীর বেয়ে যখন রক্তগুলো পড়ে, তখন তা দেখলে আমার মনে শান্তি লাগে।
আহা, কি শান্তি। শ্রাবন্তী চুপ হয়ে যায়। আকশা আবার বলে। কাউসার মুখ খুলেছে? শ্রাবন্তী বলে। না, অনেক চেষ্টা করেছি, কিছুই হচ্ছে না। যাই রে কর। ওর শরীর থেকে চামড়া তুলতে, তারপর মরিচ লাগাইতে দেখবি ও কেন ওর বাপ কথা কইবে। সব করা শেষ, কিন্তু ও কিছুতেই মুখ খুলছে না। আকশা বাঁকা হেসে বলে। ওর না একটা ছেলে আছে, ওরে ধইরা নিয়ে আয়, আমিও দেখব ও কেমনে কথা না কয়। শ্রাবন্তী সম্মতি জানায়। তারপর আকশার হাতের ফাঁকা জায়গা দেখিয়ে বলে। এখানে কার নাম লিখবো? দুলাভাইয়ের? আকশা রেগে বলল। কিসের ধুলা ভাই, আমি সিঙ্গেল। লেখ আমার নাম, লেখ আর ওয়ানা আকবর আকশা। পাশ থেকে তখনই আবার যাচ্ছিল, বললে ফুল হবে সে আকশার কাছেই আসছিল। আকশার কথা শুনেই বলে উঠল। তুই কিসের সিঙ্গেল? 5 কি 10 বছর আগে যদি চলে আসতাম, তাহলে তো এতদিন 5-6টা বাচ্চার মা ডাকতো। এখন এই কথা বাদ দে। এই মেয়ে লেখো আমার নাম আবরার দেওয়ান আবেশ। সুন্দর করে লিখবা কিন্তু। আকশা রেগে বলল। মোটেও না, আমার হাত আমার নাম থাকবে। আবেশও আকশার নকল করেই বলল। মোটেও না, আমার বউয়ের হাতে আমার নাম থাকবে। আকশা বলল। আমি যদি আপনার নাম আমার হাতে লিখি, তাহলে আমার নামও আপনার লিখতে হবে। ওকে। ভেবে বলছেন তো? ভাবার কি আছে? এই শ্রাবন্তী, যা, বড় করে আমার নামটা ওনার কপালে লিখে দিবি। লিখতে আমার সমস্যা নাই, কিন্তু লেখার পর মেহেদি আর তুই দুটাই আমার হাতে চাই। আকশা হেসে বলল। বেশি কিছু না, শুধু একটা 20-20 ম্যাচ হবে, আর কিছু জায়গায় আমার নাম লিখব। নিজের হাতে যা শুধু তুই দেখতে পারবি, আমারটা না হয় সবাই দেখলো, তোরটা শুধু তুই। আকসার আগে পাশে থেকে বালিশ ছুঁড়ে মারে। আবেশ তা ক্যাচ করে নেয়। এদের এমন ঝামেলা দেখে শ্রাবন্তী আকসার হাতে লিখে দেয় আকসা প্লাস আবেশ। হঠাৎ আকশা চিৎকার করে ওঠে। আবেশ তখন বিছনা ঝাড়ে মাত্র ফোনটা নিয়ে শুয়েছে। আকশা চিৎকার শুনে তাড়াতাড়ি করে বাথরুমের দরজার কাছে যেতে আকশা এক লাফে আবেশের কোলে চড়ে বসে। আবেশ হতবাক হয়ে চেয়ে আসে। কিছুটা সময় পর আবেশ জানতে চাইলো কি হয়েছে। আকশা বলল। তেলাপোকা। আবেশ মুখ বিকৃত করে বলল। তো কি হয়েছে? তেলাপোকা কি তোকে খেয়ে ফেলতো নাকি? ছাগল কোথাকার! আমি এমনিতে বলি নাকি গাধি? আকশা রেগে যায়। আকশাকে রাগতে দেখে আবেশ বলে। আচ্ছা বল তোরও কাহিনী। আকশা শুরু করে। আসলে আমি বাথরুমে কোমোডে বসে আমার শেষ। তুই বসতে গেলি কেন? উঠে আসলেই তো। হি হি, তুই বল। আমি দেখি দেওয়ালে একটা তেলাপোকা, তো আমি একটু পানি মারছি, তারপর হেই, তুই না নিজেকে সাহসী বলিস? এই তো সাহস! তেলাপোকা দেখে ভয়ে একেবারে কোলে। হুম। আকশার এবার খেয়াল হয় সে কোথায়, তাই নামার জন্য নড়াচড়া করতে শুরু করে। আবেশও নামিয়ে দেয়। আমি মোটেও তেলাপোকা দেখা ভয় পাই না। আমার তেলাপোকা দেখলে শরীর ঘিন ঘিন করে। আচ্ছা, এবার কাহিনী পুরা ক। তেলাপোকার ওপর পানি পড়ায়, তেলাপোকা ভয়ে আমাকে জড়িয়ে ধরে, আর আমি ঘৃণায় চিৎকার দিয়ে আপনার কোলে। আবেশ হাসতে হাসতে বলে। তো তুইও জড়াই ধরতি, ভয়ে তেলাপ করে। তা কি সম্ভব? কি আপনি কি বলেন, বলদের মতো? তা কেন সম্ভব? এক মিনিট, তেলাপোকাটা ছেলে নাকি মেয়ে? আমি কিভাবে তেলাপোকার জেন্ডার চেক করব? তুই সর, আমি দেখি। বাথরুম ঢুকে খুঁজতে শুরু করে না পেয়ে আকশা বলল। কো তোর সেই পরকা প্রেমী তেলাপোকা? আকশা বিরক্তি নিয়ে বলল। আমি ভুলেও বাথরুমে যাব না। আপনার তাকে দরকার আমার না। এ কথার মধ্যে আবেশ তেলাপোকাটা এ কথার মধ্যে আবেশ তেলাপোকাটাকে দেখে ফেলে, কিন্তু কি দিয়ে আটকাবে এক কথা ভাবতে ভাবতে আবেশের চোখ যায় আকশার ব্রাশের দিকে। হাত বাড়িয়ে নিতে চাপে তার আগে আকশা চেঁচিয়ে ওঠে। খালি হাত দিয়ে শ্বশুরের পুত কইয়া দিলাম, যেই হাত দিয়ে আমার ব্রাশে হাত দিবে, ওই হাত আর তোর হাতের জায়গায় থাকবো না। সকালে একটা নতুন দেখে আয়না দিব। তুই সকালে আইনা নিস, তোরটা দিয়া ধর। আমারটা দামি, তোরটা বেশি দাম মনে হচ্ছে না। আর আমারটা ওখানে পাওয়া যাবে না বলে মনে হয়। আর কিছু বলতে চাপে তার আগে তেলাপোকাটি আবেশের ওপরে উড়াল দিয়ে চলে আসে।
আবির ধরে সরাতে না পেরে এক দৌড় দিয়ে আকশার কোলে উঠে পড়ে। আকশা বলদের মতো একবার নিজেকে আরেকবার আবেশের দিকে চেয়ে থেকে চেঁচিয়ে ওঠে, দামড়া বেটা, কুতুবুদ্দিনের নাতি, নাম নাম আমার কোল থাইক্কা। শালা খাইয়া খাইয়া দামড়া জাতি হইছে। আল্লাহ, আমারে বাঁচাও। আমার মতো নিষ্পাপ শিশু এই দামড়া হাতের নিচে পড়ে ভর্তা হইয়া যাইব। এই ভাই, তুই কি খাস এত ভার কেন? কেউ কোনোদিন শুনছে বেটা বেটির কোলে উঠে ভয়ে? তুইও তো উঠছিলে আমার কোলে। ভয়ে বেটিরা বেটাগো কোলে উঠে, এইটা নর্মাল। কিন্তু বেটা উঠে না, বেটিগো কোলে। নাম ভাই, না হয় জীবন মা ডাক শুনতে পারমু না। আমার বাচ্চাটিরে এতিম করিস না। আবেশ আকশার কোল থেকে নেমে বলে, তোর বাচ্চা এলো কোথা থেকে? আরে বলদের বংশধর, আমি আমার ভবিষ্যৎ বাচ্চার কথা কইছি। আকশা আবেশের কোলে চড়াতে কোমরে ভালোই ব্যথা পেয়েছে। এখন আবেশ আকশার কোমরে ঔষধ লাগিয়ে দিচ্ছে আর আকশা আবেশের গোষ্ঠী উদ্ধার করছে গালি দিয়ে। আবেশ শেষমেশ আকশার উপর রাগ হয়ে চেঁচিয়ে উঠল, আরে ভাই থাম। আর কত পক করবি? তোর মুখ ব্যথা করে না? না, করে না। আপনাকে গালি আমার মুখ ব্যথা করে না, করবেও না। তা করবে কেন? আমি তো ভেবে পাই না আল্লাহকে তোর মুখ লাগানোর জায়গায় বন্দুক লাগাই দিছিল নাকি। না মশা। আ ভালোই হয়েছে, আল্লাহ বিচার করেছে। নে, এবার উঠে ওষুধ খেয়ে আমাকে উদ্ধার কর। আকশা আবেশের হাত থেকে ঔষধ নিয়ে খেয়ে পড়ল। কালকের মধ্যে যদি ব্যথা না কমে না, আমি তোরে এমন এমন জায়গায় ব্যথা দিমু যা তুই ভাবতেও পারবি না। সকাল সকাল ঘুম ভাঙতেই আকশা তীব্র ব্যথা অনুভব করে কোমরে। রাতের তুলনায় এখন অবশ্য কম, কিন্তু এই ব্যথা যে তার এইবারের ইটটা মাটি করে দিল। মন খারাপ করে শুয়ে হঠাৎ দরজা খোলা অনামিকা একবার রুমে আসে। তার হাতে একটা শাড়ি। আকশা শাড়ি দেখে চোখ কপালে ওঠে। আসবে মনে হয়। আকশা চেঁচিয়ে ওঠে, এই শাড়িকার? আমি আমার নিজের সাথে আমার জামাইয়ের জন্মেও কোনোদিন শাড়ি পরি নাই। তো এখন পড়বি? তোমার মা ছেলে কি আমাকে মারতে চাও নাকি? তোমার ছেলে আমার কমরটাকে শেষ করছে, আর তুমি আইসো ভাঙা কমর নিয়ে শাড়ি পরাতে। আল্লাহ, তুমি এই নাদান শিশুর রক্ষা করো। এখন এত পক না করে শাড়িটা পরে নে। আজকে যদি আমাকে মেরেও ফেলো, আমার পক্ষে শাড়ি পরা সম্ভব না। কি হয়েছে তোর? তোমার দামড়া ছেলে আমার কোলে চড়ে আমার কোমর খেয়ে দিয়েছে। উঠ, যা ফ্রেশ হয়ে আয়, নাস্তা করবি, ওষুধ খেতে হবে। আকশার অবস্থা দেখে আর তাকে শাড়ি পরতে চড়াচড়ি করেনি অনামিকা একবার। আকশা আজ আবেশের থেকে প্রথমে চুরি করা টি শার্ট থেকে একটা কালো শার্ট পরেছে। সাথে আবিরের নতুন একটা জ্যাকেট আর আবেশের কার্গো প্যান্ট আর আবেশের একটা কালো ঘড়ি, সব মিলিয়ে আসে পুরোই কালো ড্রেস আপ পরেছে। সকল ছেলেরা মসজিদ থেকে নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে মাত্রই বসলো, সকল মেয়েরা এসে হাজির। প্রথমে আজিজ দেওয়ান তার স্ত্রীর হাতে নগদ আজিজ 2 লক্ষ টাকা দিয়ে পড়ল। জীবনের চলার পথে আরেকটা ঈদ চলে আসলো। আমার জীবনের শেষ ঈদটাতেও যেন আমি তোমাকে আমার পাশে পাই, আমার বেগম। এভাবে সকলকে সালামি দিল, যে যার মতো আকশাকে টাকা গুনতে ব্যস্ত। এরই মধ্যে আহাদ দেওয়ান বলে উঠল, যে যার মতো সালামি পেয়েছো তো? এর মধ্যে আবেশ বলল, 1 মিনিট। এক কথা বলে আকশার দিকে একটা ব্যাগ ধরিয়ে দিল। আকশা ব্যাগটা হাতে নিয়ে বুঝলো ভিতরে এক বান্ডেল। আকশা খুশিতে ব্যাগ খুলে হাসি উধাও। ব্যাগের ভিতরে 2 টাকার নোটের বান্ডেল। আকশা রেগে জানতেছে আবেশের কাছে। এখানে সব মিলিয়ে কয় টাকা? আবেশ হেসে বলে, বেশি না, 102 টাকা। আকশা রেগে ব্যাগটা ছুঁড়ে মারে আবেশের দিকে। এই যে দেখিয়ে দিলি তুই টাকার লোভী। শোন, সালামের মানুষ দেয় মন থেকে, তাই বোকা যা দিবে তাই নিয়ে নিতে হয়। আলী সাহেব গম্ভীর স্বরে বলে, আহা আবেশ, এসব কি? ওকে ওর পাওনা দিয়ে দাও। তুমি তো সকলকেই ভালো পরিমাণ টাকা দিয়েছ। এর বেলা আর কিন্তু না বলতে দিয়ে আকশা আবেশের হাতে 1000 টাকার একটি নোট ধরিয়ে দিয়ে বলে, থাক, আপনারে আমাকে সালামি দিতে হবে না, আমি আপনাকে দিলাম সালামি। এই বলে চলে যেতে নিলেই কেন জানি পিছনে ঘুরে আবেশের হাত থেকে ব্যাগটা নিয়ে ঘরের দিকে পা বাড়ায়। আকশা আবেশ সকল ডাইনিং রুমে যারা হয়েছে, আজ তারা ঘুরতে যাবে। পররা আরো আগে যে যার মতো রওনা দিয়েছে।
আকশা কোমরে ব্যথা, তাই সে গাড়ি চালাতে পারবে না, কিন্তু আর সদস্যর সংখ্যা বেশি, আকশার না চালালে নয়। শেষের দিকে ঠিক হয় জীবন চালাবে এক গাড়ি, আবেশ একটা, আরেকটা রায়হান। এখন আবার সমস্যা, কে কোন গাড়িতে উঠবে। আকশা চুপচাপ বসে সকলের কাণ্ড দেখছে। তার দুই পাশে তার সাঙ্গাপাঙ্গরা, তারা তো জানে তারা এক গাড়িতে যাবে। আকশারা ঠিক করলো রায়হানের গাড়িতে উঠবে, যেহেতু তাদের সদস্য সংখ্যা বেশি, কিন্তু শেষ সময় আবেশ বড় গাড়িটা চালাবে ঠিক করে। আকশা এমনিই রেগে, সে আবেশের গাড়িতে যাবে না। আকশার এমন বারবার রায়হানের গাড়িতে যাওয়ার কথা শুনে আবেশ রায়হানকে চোখের ধারায় শাসালো। আকশার হাত ধরে ঘড়ির কাছে আনে আবেশ। গাড়ির দরজা খুলতে ড্রাইভিং সিটের পাশে সিটে নীলাকে দেখে আবেশ কিছুটা অবাক হয়। রাগও লাগছিল। আকশা বলল, ও যখন এখানে, তাহলে আমি যাই। যাওয়ার জন্য পা বাড়াতে আবেশ শক্ত করে হাত ধরে নীলাকে, তারপর বলে, তুমি পিছনে যাও। ও তো পেছনে বসতে পারি। আবেশ যেন নীলার কথায় আরো এক ধাপ রেগে গেল। দাঁতে দাঁত চেপে বলল, আমি বলছি তুমি পিছনে যাবা, ওর জন্য পিছনে বসা ঠিক না। নীলা রেগে গিয়ে বলল, ওকে। কথা শেষ করার পূর্বে জীবন এসে নীলার হাত ধরে টান দিয়ে গাড়ি থেকে বের করে বলল, ও কি, ও তোর কত বড় জানিস মেয়া তো। ভাইয়া তুমিও? আমিও কি, চল আমার সাথে, আমাদের গাড়িতে যাবি তুই। আবেশের আবেশের সাথে হ্যান্ডশেক করে চলে গেল জীবন নীলাকে নিয়ে। আশা গাড়িতে উঠে বসত। গাড়ি চলছে নিজ গতিতে। আবেশ মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে। আয়শা বোরিং ফিল করছে, তাই একটা গান ছেড়ে গানের রিলিক্সটা গেয়ে ওঠে। আই এম ইউর গার্ল, আই এম ইউর গার্ল, আই এম ইউর মাম্মা। আবেশ আকশার দিকে তাকিয়েছিল গালে হাত দিয়ে। ঠোঁট কামড়ে আকশার সুরের মতো করে গানের সুরে টিপ করে বলল, I know all baby, you are my sexy mama. I am your daddy. You know I don't control me. You are so horny. I want to taste you baby. আয়শা বাঁকা চোখে চাইতেই দেখলো আবেশ ঠোঁট কামড়ে তাকিয়ে তার চোখ সরিয়ে নিয়ে বলে, আপনি আসলে একটা আফ্রিকার কাণ্ড। আবেশ তাকিয়ে। আকশা অন্যদিকে তাকিয়ে ভাবলো সে কি ভুলভাল বলল, তারপর আবার বলল। সান্ডা, আবেশ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, তারপর পান্ডা, ঠান্ডা। আন্ডা। আবেশ শুধু হাসত। ধুরমিয়া। আবেশের ঠোঁট কামড়ে হাসা দেখে আকশা একটু রাগ নিয়ে বলল, আ উগান্ডা। হুম, উগান্ডা। আপনি আসলেই একটা আফ্রিকার উগান্ডা। সকলের গাড়ি থামলো একটি প্রকৃতি ঘেরা রিসোর্ট। এই রিসোর্টটি এই তাদের শহরের শেষের দিকে। সকলে গাড়ি থেকে নামলো। আবেশ আর জীবন গেল রিসোর্টে ঢোকার পার জানতে। রায়ন আর রায়হান সকল জিনিসপত্র নামিয়ে গাড়ি পার্ক করতে চলে গেল। আকশারের নামতেই একটি 50 কি 55 বছরের লোক এগিয়ে এলো। লোকটার গায়ে পোশাক বলে দিচ্ছে লোকটা গরিব। রেজা তার পাশ থেকে 100 টাকার নোট বের করে দিল। লোকটা টাকা নিতে আকশা বলে উঠল, আরে মা, আমি ভিখারি না, আমি এখানে এডি বেচি, তোমরা চাইলে নিবার পারো। রেজা কিছুটা অস্বস্তি ফিল করলো। টাকাটা দিয়ে তার থেকে কিছু জিনিস নিয়ে পড়ল। মাফ করবেন চাচা। লোকটা বিনয়ী হেসে রেজার মাথায় হাত রাখতে চায়, কিন্তু পারে না। তার আগে আকশা রেজাকে সরিয়ে আনে। এতটা সময় আকশা লোকটার দিকে চেয়েছিল। সকলের মধ্যে কি রকম যেন অস্বস্তি বিরাজ করছে। লোকটা বিনয়ী হেসে বলল, আমরা ছোট লোক বাবা, বুঝি, সব বুঝি। আমরা ছোট লোক হইলেও মনটা কিন্তু খাঁটি। আমরা মাফ করবেন, আমি আদর করতে চাইছিলাম, জানতাম না আপনার পছন্দ হইব না। আরে চাচা, আপনি মাফ করবেন, আমি ওনার হয়ে মাপ চাইছি। লোকটা শ্রাবন্তীর মাথায় হাত বাড়ালো। এর মধ্যে আবেশ আর জীবন ও রায়হান চলে এসেছে। তারা চলে যেতে ভাবার এলো। আকশা কিছুটা পথে গিয়ে লোকটার দিকে ফিরে বাঁকা হাসি দিয়ে আবারও হাঁটা দিল। লোকটার সাথে এমন করলি কেন? রাহার কথা আকশা শুধু হাসলো, কিছু বলল না। কিছুক্ষণ পর রায়হান এসে রাহার কানে কানে কিছু বলে তাদের সাথে হাঁটা শুরু করলো। আর কত, এবারের মতো মাফ করে দে বেচারাকে। আকশা শুধু হাসলো, কিছু বলল না। ও তো মাপ চাইছে, আর কত রাগ করে থাকবি? আমার রাগ ওর উপর না রাহা, আমার রাগ আমার ওপর। তাহলে তো পাগল করছিস কেন আমার ভাইটারে? মাফ করতে পারি, সত্য আছে একটা।
রায়ানের মুখে হাসি ফুটে উঠল। কি সত্য? আমি সব সত্য মানতে রাজি। আকশা হালকা হেসেই বলল। মাপটা সুন্দর করে। রায়ান হাত উঁচু করে নাটকীয় ভঙ্গিতে বলল। মহামান্না আকসা তারা, আমি আপনার চামচা। একটা ভুল হয়েছিল আমার দ্বারা, মাফ করবেন। তাই আমার দ্বারা সংঘটিত সকল ভুল যা আমার ইতোমধ্যে করা সারা, মাফ করুন নেত্রী। আমার নেত্রী, তোমার নেত্রী আকসা। আকসা আপার চরিত্র ফুলের মতো পবিত্র। আর কিছু আপা? আকশা মাথা নেড়ে না করে। রায়ান ক্লান্ত ভঙ্গিতে বলে উঠল। নেত্রীর পিছনে ঘোড়া, আর না আমি চামড়াগিরি করছি। তোমরা সকলে একসাথে হেসে উঠল। আপনি আমাকে ঠকাবেন না তো? জীবন রাহার হাত আরো মজবুত করে ধরে বলল। এ জীবন কথা দিচ্ছে, পুরো জীবনেও না। আমার কিন্তু হার্ট প্রচুর দুর্বল, তা বলছি যদি এমন কিছু করে আমি সাথে সাথে মারা যাব। জীবন হাত আরো মজবুত করে ধরে বলল। এ মুখে ও কথা কয় না জান। চারিদিকে অন্ধকারে চাদরে মরানো, মাঝে মাঝে কুকুর আর শিয়ালের চিৎকার ভেসে আসছে। সময়টা তখন রাতের মধ্যে প্রহর। একটি লোক বাঁধা অবস্থায় বসা, চেয়ারে মুখ কালো কাপড়ে ঢাকা। কিছুটা দূরে আকশা বসে একটা চেয়ারে, তার পরনে হোয়াইট শার্ট আর ফর্মাল প্যান্ট। তার মাথাটা নিচের দিকে ঝুঁকে পড়ে আছে, হাতে একটা কালো রঙের গ্লক 70 একটা পিস্তলটা অবশ্য আকশা অস্ট্রেলিয়া থেকে এনেছে। এটা বাদে আকশার আরো 4টি পিস্তল আছে তার নামে রেজিস্ট্রি করা। এটা অবশ্য রেজিস্ট্রিবিহীন। এই ধরনের পিস্তল আকশা অবশ্য তার কাজে ব্যবহার করে। তার আরেকটা হাতে একটা মাঝারি সাইজের চাপাতিটা আকশা বিশেষভাবে বানিয়েছে, সোনা, রূপা আরো কয়েকটি ধাতু সমন্বয়, জালকা সোনালি রং। এই চাপাতির কত মানুষের রক্তের দাগ আছে তা আকশা নিজেও জানে না। চাপাতি দিয়ে মাটিতে আঘাত করেছে আকশা। সে এখন গ্রামের পিছনের ঘোর জঙ্গলে ঘেরা একটি পাপে পোড়া পরিণত প্রসাদের মূল ফটকে, যা একসময় হাজার বাইজি নাচের আমেজে মেজত। এখন নাকি এর আগে জমিদারের মজ ঘর ছিল, নাম ছিল রামচরণ। তার শখ ছিল নারী, আর এই নারী তার ধ্বংস এনেছিল। এখানে হাজারো নারীর জীবন প্রদীপ নিভেছে। যেই নারী তার চোখে আগুন দিতে পেরেছে সেই নারীর লাশের দেখা মিলত জঙ্গলের শেষ সীমানায়। গ্রামের লোকজন এই জমিদারের নৃশংসতা আর নিতে না পেরে শেষে এই মজঘরে আগুন লাগিয়ে দেয়। আর এভাবে শেষ হয় এক নিষ্ঠুর জমিদার আর তার পাপ। এটা লোককথায় বয়ে চলেছে যুগের পর যুগ ধরে। পায়ের শব্দ নিয়ে শ্রাবন্তী আসলো। সে এসে আকশার কাছে জানতে চায় সামনে চারে বাঁধা লোকটি সম্পর্কে। আকশা মাথা নিচে রেখে জবাবে শুধু বলে, নিজেই দেখে নে। শ্রাবন্তী লোকটার মুখের উপর থেকে কাপড় সরাতেই হবাকের রেশ নিয়ে চেয়ে থাকে। এটা সেই লোক যার সাথে আকশাদের দেখা হয় ঈদের দিন রিসোর্টে, যেই লোকটার সাথে আকশা খারাপ ব্যবহার করেছিল। শ্রাবন্তী কিছুটা রাগ নিয়ে বলো, অনামিকা আন্টি কিন্তু বলেছে নির্দোষকে কখনো ক্ষতি না করতে। ইনি তো কত সরল সোজা, লোকটার বয়স্ক। এটা অন্তত মাথায় রাখতিস। তুই সাধারণ একটা দণ্ড নিয়ে একটা নির্দোষ লোককে মারতে পারিস না। এরপর আকশা মাথা তোলো, তারপর বাঁকা হাসি দিয়ে বলল, আমি একে ছেড়ে দিলে তুই শান্তিতে ঘুমাতে পারবি তো? ওনাকে ছেড়ে দিলে আমি ঠিকই শান্তিতে ঘুমাতে পারবো, কিন্তু তোর এই নৃশংসতা দেখে আমি শান্তিতে ঘুমাতেই পারবো না। ভেবে বলছিস তো? ভাববার কি আছে? উত্তরে আকশা শুধু হাসলো। শ্রাবন্তী এতক্ষণে লোকটার বাঁধন খুলে দেয়, তারপর পাশে থেকে একটা পানির বোতল এনে লোকটার মুখে পানি ছিটালো। লোকটা এতক্ষণে অজ্ঞান ছিল। পানি ছিটে পড়তে লোকটা নড়ে চড়ে ওঠে। লোকটা বলে ওঠে, আম্মা, আমি এখানে কেন? আপনারা আমারে এখানে আনছেন কে? আকশা বলে, শালা, তুই তো সেই অভিনেতা যা আমি তোরে ভিক্ষা করে হলেও নোবেল দিমু। আম্মা, আমারে ছাইরা দেন, আমি তো তুমকো কিছু করি নাই। এ কথা বলতে বলতে লোকটা শ্রাবন্তীর গলা চেপে ধরে। আকশা অবাক হলো না মোটো। লোকটা চেঁচিয়ে উঠল, তোর অস্ত্র মাটিতে রাখ, নাইলে ওরে। আকশা একটা বিকৃত হাসি দিল। এ হাসিতে কি যেন ভয়ঙ্কর ছিল, যা যে কেউ কাউকে ভয় পাওয়াতে বাধ্য। তারপর বলল, মার, ওরে মারবি তুই, আর আমি তোরে মজা না। আমার হাতে নজরে পড়া কেউই আজও বাঁচতে পারে না। আমি ওরে সত্যি মেরে ফেলবো। প্রথমবারেই আমারে মারতে পারিসনি,
আর এইবার মারবি? হায়। তুই আকসা? আরো আনা আকবর আকসা। তুই বাচ্চা আসস? রাখে আল্লাহ, মারে কে? একবার বাঁচলে কি হইছে, এইবার আর বাঁচবি না। একথা বলে শ্রাবন্তীকে ধাক্কা দিয়ে মেঝেতে ছুঁড়ে মারে। আকসার দিকে আসতেই বলল, আমি মানুষ না রে, আজ পর্যন্ত কেউ আমারে ধরতেও পারে না। আমি সাইকো। তুইও যদি সেদিন আমাকে মারতে পারতি তাহলে আজ এই আর কি সাইকোর জন্ম নিত না। তুই মানুষ মারিস শান্তি পেতে, আর আমি মারি তৃপ্তি পেতে। তোর শিকার সাধারণ ছোট বাচ্চা শিশু, আর আমার পাপে পিশাচ। কিন্তু তোর আর আমার মধ্যে পার্থক্য কি জানিস? তুই হলি নরখাদক আর আমি মানুষ। তোর পেটে খিদে মানুষ খাবার, আর আমার ক্ষুধা আল্লাহর দেওয়া রিজিক। লোকটা কাছে এসে আকসাকে ধরতে চাপে, তার আগে আকসা তার চাপাতি দিয়ে আঘাত করে ডান বাহুতে। লোকটার হাতের দিকে গভীর ক্ষত দেখা দেয়, যা দিয়ে সজোরে হাতের হাড় দেখা যায়। আকসার মুখে ছিটকে রক্ত বের হয়ে আসে। কিছুটা রক্ত আকসার মুখে চলে যায়। আকসা হেসে দিল, দাঁতের রক্ত তরালো। আকসা একদলা থুথু ফেলে, হাতটা অনেক জোরে টান দেয়। ক্ষত আরো গভীর হয়, কিন্তু লোকটার মুখে কোনো ব্যথার ছাপ ফোটে না। অন্য হাত দিয়ে আকসার গালে সজোরে আঘাত করে। আকসা লোকটাকে ছেড়ে দেয়। কিছুটা দূরে গিয়ে পড়ে লোকটা, কিছুটা কেটে যায়। আকসা হেসে একটা লাফে লোকটার ওই গাতে আরো জোরে আঘাত করে। এবার পুরো হাড় শরীর থেকে আলাদা হয়ে যায়। লোকটা কিছুটা পিছিয়ে যায়। লোকটা আঘাত করতে আরো আসে, কিন্তু আকসা আবারও চাপাতি দিয়ে লোকটার ঘাড়ে আরো জোরে আঘাত করে। ফিটকারি দিয়ে রক্ত আকসাকে ভিজিয়ে তোলে। লোকটা নেতিয়ে মাটিতে পড়ে। আকসা লোকটার সামনে হাঁটু ভরে বসে লোকটার সামনে। তারপর আস্তে থাকা হাড়টি থেকে মাংস চাপাটির মাধ্যমে এক খণ্ডি মাংস তুলে লোকটার মুখে পড়ে দেয়। লোকটার মুখে মাংস তুলতে তুলতেই বলল, মানুষের মাংসের নেশা না তোর? এবার খা তোর মাংস। যা, তুই অন্যের মাংস খেয়ে গড়েছিস। লোকটা শুধু নিঃশ্বাস নিচ্ছে। আকসা এবার আরেক টুকরো মাংস মুখে যেতে যেতে তুলে দেয়। তারপর আকসা লোকটার পা জোরে চাপাতি দিয়ে আঘাত করলো। লোকটার পুরো বুক দুই ভাগ হয়ে যায়, যা দিয়ে সহজে হৃৎপিণ্ড দেখা গিয়েছে। হৃৎপিণ্ডটা চলছে। আকসা একটানে হৃৎপিণ্ডটা বের করে চাপাতি দিয়ে আকসা আঘাত করে পেস্ট করতে থাকে। এখন অবশ্য লোকটার নিঃশ্বাস চলছে না। আকসার চাপাতি দিয়ে এবার ভাগ করে যাওয়া অংশ আঘাত করে খণ্ড খণ্ড করতে থাকে। হোয়াইট শার্টটার ডার্ট রেড হয়ে উঠেছে। আকসা এবার পিস্তলটা বের করে কপাল বরাবর শার্টটা গুলি করে। আকসা তারপর লোকটাকে একটা লাথি মেরে দূরে ফেলে দেয়। তারপর রক্তের মধ্যে গড়াগড়ি করতে শুরু করে। আকসা বিকৃত করে হাসতে শুরু করে। আকসার হাসি ছিল ভয়ঙ্করের থেকেও বড় ভয়ঙ্কর। হাত পা ছড়াছড়ি করতে শুরু করে। তারপর হঠাৎ নীরবতা। তারপরে কিছুক্ষণ ঠোঁট কামড়ে ধরলো। তারপরে একটা গানের লিরিক্স গেয়ে উঠল। আকসা শ্রাবন্তীকে নিয়ে ডাক্তারের কাছে এসেছে, কারণ লোকটার ছুঁড়ে ফেলায় শ্রাবন্তীর ডান হাতটা ভেঙে গেছে। ডক্টর হাতে প্লাস্টিক করে দিয়ে বলে অন্তত 1 মাস বেড রেস্টে থাকতে হবে। হাত পা বিভিন্ন জায়গায় কেটে গিয়েছিল। আকসা কোনোমতে ধরে গাড়ি পর্যন্ত আসে। তারপর গাড়িতে বসে ড্রাইভ করতে শুরু করে। শ্রাবন্তী বিচলিত, কিছু বলবে কিন্তু বলতে পারছে না। যদি আকসা রাগ করে তাই বলে না। এমনিতেই আকসার বিক্ষোভে হয়ে ওই অসভ্য লোকটার সাহায্য করা উচিত হয়নি। আকসা গাড়ি চালাতে চালাতে বলল, কি জানতে চাও বলো? আজ মনটা ঝাক্কাস তো, শুরু করো। শ্রাবন্তী আমতা আমতা করে শুরু করে। আকসা গাড়ি চালাতে চালাতে রাগী চোখে তার দিকে তাকায়। আমি না জেনে ভুল করে ফেলেছি আকাশ। আই এম রিয়েলি ভেরি সরি আকাশ। সরি বলার মতো কিচ্ছু হয়নি। আমার একটা প্রশ্ন, লোকটাকে যে খারাপ তা বুঝলি কেমনে? আমি তো বুঝতেই পারিনি। কারণ তুই শ্রাবন্তী আর আমি আকসা। মজা না আকাশ? এবার আকসা বলতে শুরু করে, বাবা মা ভাইয়ের ওই মার্ডারের পর থেকে একেবারে চুপ হয়ে যাই। মামনি আমাকে কোনোভাবেই সাধারণ করতে পারছিল না। অনেক সাইকিয়াট্রিস্ট কাছে নেয়, অনেক ডাক্তার দেখায়, কিন্তু কোনো ফল দেখা দেয় না। আমি সেই আগের মতো চুপ
একটা জায়গাতে বসলে সারাদিন পর এসেও আমাকে মানুষ ওইখানেই পেত। বরফের ন্যায় জমে থাকতাম। শিক্ষকরা বলল, কারিকুলাম এক্সিটিভি করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কয়েকদিন পর স্কুল থেকে শিক্ষা সফরে কথা জানাই, আমি যেতে চাইনি। মামুনি জোর করে আমাকে মানায়, সে বলে সেও যাবে। আমি রাজি হই, কিন্তু যাওয়ার দিন মামুনি আর যায় না। আমি কিন্তু তখনও চুপ ছিলাম। আমি, রাহা আর রায়ান একই বাসে উঠি। যাওয়ার সময় ওরা নিজেদের মধ্যে মজা করছিল, কিন্তু আমি বাসের একটা সিটে বরফের ন্যায় জমে থাকলাম। জায়গাটা ছিল পাহাড়ি ডেরা। আমরা একটা ছোট্ট বাড়িতে থাকবো, তাই ঠিক হলো মেয়েদের নিয়ে একটা মেম আর ছেলেদের সাথে একটা সার সব সময় থাকবে। ঠিক হলো তাই। ওই দিন গিয়ে আর আমরা বের হলাম না। পরের দিন সকাল সকাল বের হই, জায়গাটা ঘুরে দেখতে লাগলাম। আমি যেতে চাই, আমাকে এক প্রকার বাধ্য করে নিয়ে যায়। আমরা পাহাড় দিয়ে হেঁটে চলেছি। আমি তখনও মাটির দিকে তাকিয়ে বিভোর। হঠাৎ কি মনে হতে চোখ তুললাম। আমি একা জঙ্গলে, আমার আশেপাশে কেউ নেই। মূলত আমি চলার সময় মাথা নিচু করে হাঁটার সময় আমারও কোনো এক ভাবনায় হারিয়ে যাই। আমার জ্ঞান আসে প্রায় আধা ঘন্টার পর। তখন সকলে আমাকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে। আমি তাদের খুঁজতে খুঁজতে একটা ভাঙা চিলেকোঠার সামনে চলে আসি। এটা ছিল ওই লোকের বাড়ি। লোকটা ছিল খ্রিস্টান, তার নাম মাইকেল। আমাকে দেখে লোকটা ঘর থেকে বেরিয়ে আসে, আমাকে তার ঘরে নিয়ে যায়। এই বলে আমাকে আমার শিক্ষকদের কাছে পৌঁছে দেবে। আমিও চলে যাই, কিন্তু লোকটা আমাকে ঘরে নিয়ে একটা শরবত দেয়। আমার শরবতটা মুখে নিতেই কেন যেন ভালো লাগে না, তাই আমি ফেলতে চাই, কিন্তু মাইকেল আমাকে আমাকে দেখে লোকটা ঘর থেকে বেরিয়ে আসে, আমাকে তার ঘরে নিয়ে যায়। এই বলে আমাকে আমার শিক্ষকদের কাছে পৌঁছে দিবে। আমিও চলে যাই, কিন্তু লোকটা আমাকে ঘরে নিয়েই একটা শরবত দেয়। আমার শরবতটা মুখে নিতেই কেন যেন ভালো লাগে না, তাই আমি ফেলতে চাই, কিন্তু মাইকেল আমাকে জোরাজোরি করে আমি তাকে দেখাতে কিছুটা খাই, কিন্তু তার অগোচরে আমি তার মুখ থেকে ফেলে দেই। কিছুক্ষণের মধ্যেই আমার মাথা ঘুরতে শুরু করে, কিন্তু আমি জ্ঞান হারাই না, কারণ মুখে থাকা কিছুটা শরবত আমি মুখ থেকে পেটে চলে যায়। লোকটা ভাবে আমি জ্ঞান হারিয়েছি, তাই আমাকে একটা রুমে নিয়ে যায়, যেই রুমটা মূলত তার মানুষ কাটার রুম। সেই রুমে আরও একটা মেয়ে ছিল, জ্ঞানহীন। লোকটা আমাকে শুইয়ে দিয়ে পোশাক খুলতে শুরু করে, আমার দিকে আসে, কিন্তু আবার থেমে যায়। মেয়েটার কাছে যায়, মেয়েটাকে ধর্ষণ করে আমার সামনে। ওষুধের ডোজটা অনেক হওয়ায় আমি হালকা একটু খাওয়াই, আমার মাথা ঘুরতে থাকে, আমি উঠতে চেয়েও পারি না। মেয়েটাকে পানি দিয়ে জ্ঞান ফেরায়, তারপর তার শরীর থেকে টুকরো টুকরো করে মাংস কাটতে শুরু করে। আমার চোখ সেই দিন ছিল একটা মেয়ের আকুতি। আমি পারছিলাম না তাকে বাঁচাতে। আমার আজও ওই কথা ভাবতেই বুকটা ধক করে ওঠে। তারপর কি? তারপর মাইকেল মেয়েটার কিছু মাংস কেটে নিজের মুখে পুরে। হ্যাঁ, সে ছিল নরখাদক। গল্পে হয়তো অনেকেই নরখাদকের কথা শুনে, কিন্তু কেউ বা তাদেরকে স্বচক্ষে দেখতে চাইবে। আমি দেখেছি, হ্যাঁ, মৃত্যুতেও স্বচক্ষে, আর নরখাদককেও। তারপর মেয়েটার থেকে আরও মাংস তুলতে শুরু করে। এর আগেও ওর শরীর থেকে মাংস তুলেছিল, ও মাংস নিয়ে চলে গেল। এতক্ষণ আমার কিছুটা জ্ঞান এসেছে। আমি উঠে ওই মেয়েটার কাছে গেলাম। মেয়েটার মুখের ব্যথায় ছাপ, কিন্তু এখন তার আর স্বরে কোনো চিল্লানো নেই। কাছে যেতেই বুঝতে পারি মেয়েটার বেঁচে নেই। আমি থ মেরে দাঁড়িয়ে থাকি। ঠিক কতটা সময় ধরে হঠাৎ জ্ঞান আসে। আমি পাশে থাকা একটা চাপাটি তুলে নিয়ে রুম খুলে বের হই। দেখি লোকটা টেবিলে মেয়েটার শরীর থেকে টুকরো করা মাংসগুলো সে নানান ধরনের মশলা দিয়ে রান্না করে খাচ্ছে। সে আমাকে দেখলো, কিন্তু তার মুখে কোনো চিন্তার ছাপ দেখা দিল না। মাইকেল আমাকে দেখে নিজের মতো করে খেতে থাকলো। আমি সামনে গিয়ে জানতে চাইলাম, আপনি আমাকে বা ওই মেয়েকে কেন ধরে এনেছেন?
লোকটা আমাকে বসতে বলল, আমি ও বসে যাই। লোকটাকে আমি আবারও জিজ্ঞাসা করি। মাইকেল বলে, এটা আমার নেশা, চেয়েও পারিনি ছাড়তে। তোদের দেখলেই আমার মধ্যে দানব চলে আসে, আমি উন্মাদ হয়ে যাই। আমি বলি, তবে মাংস? লোকটা কথার উত্তরে কিছু না বলে বলল, আমাকে তোর ভয় লাগছে না? আমি তখন তাকিয়ে তার দিকে। আমি বলি, তবে মাংস? লোকটা কথার উত্তরে কিছু না বলে বলল, আমাকে তো ওর ভয় লাগছে না? আমি তখন তাকিয়ে থাকি তার দিকে। মাইকেল আবার বলল, তোকে আমি নিজের ইচ্ছে আনিনি, তোকে আনার দায়িত্ব আমাকে তোর বাপের খুনিরা দিয়েছে, অনেক টাকার জন্য। অবশ্য টাকা না পেলেও তুই আমার চোখে পড়লে আমার পেটেই যাইতি। তোকে এই কথা কেন বলছি জানিস? কারণ তুই আজই শেষ। আমি ভাবছি তোকে কিভাবে রান্না করব। আমার হাতের রান্না কিন্তু সেই, একবার চেখে দেখতে পারিস। আমি ভাবছি তোকে কিভাবে রান্না করব। আমার হাতের রান্না কিন্তু সেই, একবার চেখে দেখতে পারিস। এই বলে মাংসের প্লেটটা এগিয়ে দিল। আমি প্লেটটা তার মুখে ছুঁড়ে মারি। মাইকেল রেগে আমাকে ধরতে গেলে আমি তাকে ফাঁকি দিয়ে তার পিছনে গিয়ে তার মাথার পেছনে চাপাটি দিয়ে আঘাত করি। চাপাটিটা তার মাথায় অনেক গভীরে ঢুকে যায়। আমি সেই দিন পালিয়ে যাই। তারপর আমাকে সকলে খুঁজে পেয়ে সকলে জানতে চাই আমি এক 6 ঘন্টা কই ছিলাম। আমি সেই দিন ওই জায়গার কথা বলি, কিন্তু তারা ওই লোকটাকে তারা ওইখানে পায় না। ওইখান থেকে নাকি প্রায় 21টা মেয়ের কঙ্কাল পেয়েছিল, যাদের মেরে সাইট্রিক অ্যাসিডে চুবিয়ে রেখেছিল। ওই দিনের পর ঈদের দিন তার সাথে আমার আর দেখা। এবার থামে। আকশা গাড়ি পৌঁছে গিয়েছে দেওয়ান ভিটায়। আকশা গাড়ি থেকে নামতে নামতে বলে, এখন আর মানুষ দেখতে জঙ্গলে যাওয়া লাগে না। আকশারা গ্রাম থেকে ফিরেছে 2 সপ্তাহ হবে। আজ রাহার গায়ে হলুদ। আকশাকে শাড়ি পরাচ্ছে অনামিকা আকবর। আকশা শাড়ি কুচি ধরে দাঁড়িয়েছে, মুখে তার এক আকাশমান বিরক্ত। এই বালমার্কার শাড়ি পরে আমি হাঁটমু কেমনে? উষ্টা খাইয়া মরমু না? অনামিকা আকবর মুখে একরাশ বিরক্ত নিয়ে বলল, পেন্সিল হিল পরে যেমন হাঁটিস ঠিক তেমন করে। কোথায় আমার হিল আর কোথায় তোমার শাড়ি? ধুর বাল। অনামিকা আকবর কাট কাট করে বলে উঠল, আমি না, আমার সামনে তোরে বকা দিতে মানা করছে। বালরে গাইল কয় নাকি? তো বকা কাকে বলে? মামনি, তুমি একদিন ঝাঁটা হাতে না নিয়া আমার সামনে বইসো, আমি তোমারে আমার পছন্দের একটি ছড়া শোনামুনে। বেশি কথা না বলে সুন্দর করে কুচি ধর। কুচি এবার নষ্ট হলে খুব খারাপ হবে, বাড়ি খাবি। তোর ওই ব্রহ্মাস্ত্রের কথা কইও না তো, শালা একেবারে পিঠে পড়লে সেই লেভেলের জলে। আমি বুঝি না তোর মাইয়া সয় কেমনে। যারে মারার তারে মারো না, যারে না মারার তারেই মারো। তারপর অনামিকা আকবরের কানের কাছে গিয়ে বলল, তোমার গুণধর পোলারে দিতে পারো না? এ কি ভাষায় কথা বলিস তুই? বাংলা। চুপ, একটা কথা বলবি না। কিছুক্ষণ পর মামনি চুপ। অনামিকা আকবর আশার দিকে আর চোখে তাকিয়ে বলল, মুখ বন্ধ থাকলে পাছা দিয়ে কথা বলবি, বল না করে। শাড়িটা না পরলে কি হতো? অনামিকা একবার আশার দিকে বিরক্ত নিয়ে চেয়ে বলল, তুই করিস রাজনীতি, আর যারা রাজনীতি করে তারা পাঞ্জাবি আর শাড়ি পরে, এতে তোর ইমেজ ভালো হয়। তাহলে ভালোই, এটা খোলো। আমি এই বালের শাড়ি পরমু না, পাঞ্জাবি পরমু। অনামিকা একবার আঁচল ঠিক করতে করতে বলল, তুই কি বেড়া যে পাঞ্জাবি পরবি? বিশ্বাস করো মামনি, যদি আমি জেন্ডার পাল্টাতে পারতাম তাহলে এই কামটা আরো আগেই করতাম। তারপর তোমার পোলারে রাইখা তোমার মাইয়ারে বিয়া করতাম। আমার মেয়ের বিয়ে করতি কেন? তোমার মতো শাশুড়ি ছাড়া থাকি কেমনে? তোর আমার আবেশের উপর কি রে? মামনি, তোমার পোলাটা নষ্ট, 1 নাম্বারের লুইচা। আমার পোলায় লুচ্চামের কি করলো? আকশা একটু বিরক্ত নিয়ে বলল, খালি ঘষাঘষি করে, চুম্মা দিতে চায়। বিরক্তিকর। আমার ছেলে তোর লগে এমন করবো না কি অন্য বেডির সাথে করব?
মামনি তুমিও। তুই ভুলে যাস কেন? তুই ওর বউ, ওর কিছু চাহিদা থাকতে পারে, কিন্তু তুই না দিলে তো অন্য মায়ের পেছনে যাইব। আর কান খাড়া কইরা শুই না রাখ। শাড়ি যদি খুলছস, খুন্তির বাড়ি দিয়া পিঠ ফাটাইয়া ফেলমু, আমি বইলা দিলাম। আকশা রুম থেকে বের হওয়ার আগে একবার আয়নার সামনে গেল। আজকে তাকে পুরো অন্যরকম লাগছে, অনেকটা সুন্দর লাগছে। সে আগে কখনো নিজেকে এই রূপে দেখেনি। ঘর থেকে বের হয়ে একবার আশেপাশে দেখলো, যে যার মতো কাজে। দেওয়ান মঞ্জিলের বাগানে বড় করে বাহার হলুদ রঙের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সে হেঁটে হেঁটে চলছে সেই ছাদে। আসার সময় অবশ্য তেমন কাউকে চোখে পড়েনি, হয়তো তারা অনুষ্ঠানের ওখানে। ছাদে উঠে আকশা ছাদের নিরিবিলি দিকটায় চলে গেল। এদিকে কাউকে দেখা যাচ্ছে না, পুরো ছাদ ফাঁকা। আসার সময় আকশা হাতে করে একটা সিগারেট আর লাইটার আর কিছু সেন্টার ফ্রুট এনেছিল। একটা সিগারেট ধরিয়ে নিকোটিনের ধোঁয়া শুতে নিতে শুরু করে। কিছুক্ষণ পর হঠাৎ কারো পায়ের শব্দ আসে কানে। আকশা ঘুরল না, তার পাশে জুতোর খটখট শব্দ তুলে এসে দাঁড়ায় কেউ। আকশা একটিবারের জন্য পাশে ঘুরে দেখায় না, বা প্রয়োজনও মনে করে না। পাশে থেকে লোকটি ধীর কণ্ঠেই বলে, নিকোটিন নেওয়া ভালো না মিস আনোয়ারা। আকশা হাসল, তারপর বলল, নিজের বেস্ট ফ্রেন্ডের বউয়ের সাথে ফ্ল্যাটিং এটাও তো খারাপের কাতারেই পড়ে। আপনি যেহেতু খারাপকে বেছে নিয়েছেন, তাই মনে করি না আপনার উপদেশ গ্রহণযোগ্য। নাইস। নেহান ওরফে নিক। নেহান অবাক চোখে তাকিয়ে বলল। আপনি কিভাবে? আকশা সিগারেটের আরেকটা টান দিয়ে বলল, 10 বছরে এই চিনলেন আমায়? নেহা নিস্তব্ধ, কিছু বলার ভাষা নেই। আকশা কিভাবে তার আসল পরিচয় জানলো? আকশা সিগারেটটা মেঝেতে ফেলে পা দিয়ে পিষে ফেললো। নিহান নিজেকে শান্ত করে কিছু বলতে যাবে, তার আগেই রেজা হাঁপাতে হাঁপাতে ছাদের দরজার সামনে হাঁটু ভর দিয়ে উঠে বলে উঠল, আপু, নিচে নিচে। নিচে কি? করের মধ্যে নিঃশ্বাস নিয়ে বলল। পুলিশ এসেছে, তাড়াতাড়ি চলো। আকশা বিনা বাক্যে নিচে নেমে গেল। সে আগে থেকেই জানতো এমন কিছু হবে। নিচে যেতে আকশা দেখলো সকলে ভিড় করে দাঁড়ায়। আকশাকে দেখে সকলে সরে গেল। আকশা এগিয়ে গেল সামনের দিকে। কাছে আসতে একজন পুলিশ এসে তার সামনে হাত করে ধরে। হাত গড়া ধরতে দেখে আকশার দলের সকলে রেগে পুলিশের সাথে হাতাহাতি করবে। তার আগে আকশা হাতের ইশারায় সকলকে থামিয়ে দিল। তারপর পুলিশকে উদ্দেশ্য করে বলল, অফিসার, আমার অপরাধ। অফিসার বলে উঠল, মিসেস আকসা, আমরা আপনাকে সিরিয়াল কিলিংসের সন্দেহভাজনদের তালিকায় থাকায় জিজ্ঞাসাবাদের জন্য নিচ্ছি। তারপর পকেট থেকে একটা কাগজ বের করে আকশার সামনে ধরে বলল, এ হলো আপনাকে নিয়ে যাওয়ার অনুমতি। আকশা কাগজটা ধরল না। রায়ান কাগজটা ছো মেরে নিল। আবিরা এগিয়ে এসে বলল, আপনি এই জেলার এমপি, আকসাকে কিভাবে জিজ্ঞাসাবাদের জন্য এভাবে ধরে নিয়ে যেতে পারেন? তাকে জানালেই তো সে সম্মানের সাথে চলে যেত। আপনার এই আকশা হাত দিয়ে থামিয়ে দিল। তারপর হাত এগিয়ে দিল, পুলিশ অফিসারের হাতে হাত করা পরিয়ে দেয়। তারপর তাদের গাড়িতে করে নিয়ে যায় আকশাকে পুলিশ স্টেশনে। পুলিশ স্টেশনে আসার পর আকশাকে মিলন নামে পুলিশটির সাথে সাথে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় একটি কক্ষে। আকশা চুপ করে বসে থাকে। মিলন সাহেব ফণিতা ছাড়াই বলে ওঠে, আপনি কি বলবেন মিসেস আকসা টিভির সে সাইকোটা কি নিয়ে? মানুষ যা বলবে আমারও তাই রায়। মানুষের কথা বাদ দিন, আপনি বলুন। কি বলবো? আচ্ছা, এটা বলেন, যখন মন্ত্রী মশাই খুন হয় তখন আপনি কই ছিলেন? আপনি আছেন কেন? যদি আমি বলি সিসিটিভি দেখেন, কই ছিলাম আমি, পেয়ে যাবেন খবর। আপনারে দেখি কথার দিয়ে শেষ হচ্ছে না। শেষ হওয়ার কি কথা ছিল? পিছে দুই ঘা পড়লে বুঝবেন কথা ছিল নাকি ছিল না। আকশা হালকা হেসেই বলে, আপনার কি মনে হয় আপনি আমাকে এখানে আনতে পারছেন আমার ইচ্ছের বিরুদ্ধে? আমি নিজে আশায় আপনি আনতে পেরেছেন। আর আপনি কি মনে করেছেন আমি এখানে বসে আছি মানে আমাকে নেওয়ার মানুষ নেই? আমি যদি বলি আপনারা এখন আমারে যেতে দিতে বাধ্য। আইনের মানুষ আমি, আইন কিন্তু খুবই ভালো করে জানা আমার। আর আপনি বলছেন মারবেন, মারেন। তার আগে নিজে কিভাবে পরিবার নিয়ে বাঁচবেন তা একটু ভালো করে ভেবে নেবেন জনাব। মিলন থমকালো, তারপর বলল, আপনার মা বাবা ভাইয়ের খুন নিয়ে আপনার কি বলার? খুন? কিন্তু আমি তো জানি দুর্ঘটনা। মজা করছেন? 21শে ডিসেম্বর আপনার পরিবার খুন হয়নি? না।
রাগে চেঁচিয়ে ওঠে মিলন সাহেব আকসার উত্তরে। তাহলে অ্যাফেয়ার করেছিলেন কেন? মনে চেয়েছে। মজা করেন আমার সাথে? মজা তো আপনারা করছেন, আপনারাই বলেন দুর্ঘটনা, আবার আপনারাই বলেন মার্ডার। ভালোই তো মজা পারেন। আমি কি মজা করলাম? কানা নাকি? আপনি এটা দেখলেন আমি এফআইআর করেছি, কিন্তু এটা দেখলেন না যে আপনারই আদালতে হয়ে বললেন দুর্ঘটনা, আবার এখন এত বছর পর আপনারাই প্রশাসন হয়ে আবার আপনারাই বললেন আমার পরিবার খুন হয়েছে। কি বলেন রহমত সাহেব? তার কিন্তু সব ঘটনা জানা আছে অফিসার। আপনি আমার রুমে ফেলেছেন কেন? সত্যি বলুন, আপনি স্বীকার করুন আপনি সেই সাইকো কিলার। আকসা চেঁচিয়ে ওঠে। মগের মুল্লুক পাইছেন নাকি? মিলন সাহেব থেমে গেল। প্রায় 5 মিনিট পর বলল, ভিডিওতে থাকা মহিলাটির বয়স লম্বা, সব দিক দিয়ে আপনার মতো, এক্ষেত্রে আপনি কি বলবেন? আকসা শান্ত কণ্ঠে বলল, 10 মিনিট। 10 মিনিট কি? আপনার 100 কপি এনে দিতে পারবো। সময়টাই সন্ধ্যা 7:10। বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভিড় জমিয়েছে টিভির সামনে। কারো কারো হাতে ফোন। হঠাৎ সকল ধরনের অন থাকা টিভি আর ফোনের স্ক্রিন কালো হয়ে গেল। তারপর ঝিরিঝিরি করে ওঠে। সকলে একযোগে টিভিতে তাকিয়ে, নয়তো ফোনে। সকলের মুখে চিন্তার ছাপ। কি হলো? কেউ কিছু বুঝলো না। সকলেই সরগোল শুরু করে দেয়। হঠাৎ টিভি আর ফোন থেকে ভেসে আসে একটা সাউন্ড। এই সাউন্ডটা একটা গানের। কেউ কেউ বুঝে যায় যে এটা হাইট অফ সিগন। তারপর একটি হাত যা টোকা মারল স্ক্রিনে। হাতটা মেয়েলি, বিরাট বড় বড় নখ আর রক্ত লাল কাঁচের চুড়ি যা ঝনঝন শব্দ তুলছে। তারপর স্ক্রিনে কিছু লেখা। লেখাটা হলো 2 মিনিট। যার যার বয়স কম বা বেশি, হার্ট দুর্বল, তারা এখনই এই ভিডিওর সামনে থেকে চলে যাও। যদি কেউ ভয় বা ক্ষতিগ্রস্ত হয় তাতে আমার ভালো। না দেখার হইলে দেখো না, আর দেখলে দেখো আর মারা খাও। স্ক্রিনের লেখাটা সরে গেল। একটা মেয়ে বেরিয়ে এলো অন্ধকার থেকে। মুখে পড়া তার জাপানের একটি ভৌতিক কাঠের মাস্ক। নাম তার ওয়াকান্ডা মাস্ক। পরনে তার লাল পাড়ের সাদা শাড়ি আর সাদা রঙের কিচেন অ্যাফরন। মেয়েটার কোমরের সামনে এসে ঘাড় বাঁকিয়ে প্রায় 1 মিনিটেরও বেশি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। টিভির সামনের মানুষজন কেউ কেউ মজা ছলে ইচ্ছে করছে, কেউ কেউ টিভি অফ করে দেয়। এবার মেয়েটি অদ্ভুতভাবে বলে ওঠে, আজ আই শিখবো কাটিং মিস্টার সোহেল রানা ফর এভরিওয়ান। আমার মনে হয় অল আর ইউ এনজয় এটা। এরপর বিকৃত একটা হাসি দেয়। তারপর একটা চেয়ার পাশ থেকে টেনে আনলো। তাতে একটা লোক বসা। লোকটার মুখে কালো কাপড়ে ঢাকা। মেয়েটা লোকটার মুখের কাপড়টা তুলে ফেলে একটানে। এটা আর কেউ না, বাংলাদেশের একজন স্বনামধন্য মন্ত্রী সোহেল রানার মুখের ভিতরে একটা কাপড়ের দলা ঢুকানো। তাই কথা বোঝা যাচ্ছে না তার, শুধু শোনা যাচ্ছে। মেয়েটা পাশ থেকে একটা ছুরি নিয়ে হাত থেকে মাংস কাটতে শুরু করলো। মন্ত্রী মশাই ছাড়া পেতে পাগলের মতো শুরু করে দেয়। এবার মেয়েটার মাংস কাটা রেখে লোকটার দিকে ঘাড় বাঁকালো। তারপর আঙ্গুলে মুখের সামনে করে বলে উঠল, চুপ। লোকটা থেমে যায়। মেয়েটা এবার লোকটার গালের মাংস কাটতে শুরু করে দেয়। লোকটার চোখ বেরিয়ে পানি পড়ছে। কুকুরে উঠে বারবার আর গুটিয়ে কাঁদতে থাকে। মেয়েটা এবার লোকটার হাত খুলে দেয়, মুখের কাপড় সরিয়ে দেয়। লোকটা উঠতে পারল না। হয়তো আগে থেকেই তাকে কোনো কিছু দেওয়া হয়েছে। লোকটা কিছু করতে পারে না। বুঝে কোনো মতে হাঁটতে মেয়েটার মুখোশ ধরে টান দেয়। মুখটি পড়ে যায় মাটিতে। মেয়েটা হেসে উঠল। মেয়েটার মুখে রং তুলি দিয়ে বিভৎস রং কালারের ছবি আঁকা। হয়তো আগে থেকেই জানা ছিল এমন কিছু হবে। মেয়েটা আবার এক ফরনে হাত মুছে পাশ থেকে চাপাটি তুলে 1 কপ মারল লোকটার ঘাড় বরাবর। লোকটা চেঁচিয়ে ওঠে। মেয়েটি ততক্ষণে কেটে রাখা মাংসগুলো সব লোকটার মুখে পুরে দেয়। তারপর ওই চাপাটি দিয়ে লোকটাকে আঘাত করে। 1 কপে দেহ থেকে মাথা আলাদা হয়ে যায়। মেয়েটার সাদা শাড়ির মুহূর্তে লাল হয়ে যায়। তারপর মেয়েটা কিছুটা পিছিয়ে যায়। সাথে সাথে এতক্ষণে চলা গানটা পাল্টে যা বেজে ওঠে মন্টাগ্রাম পার ফান কান্ট্রি। তার সাথে সাথে মেয়েটা পাগলের মতো নাচতে থাকে। এক হাতে তার চাপাতি আর এক হাতে ছুরি। 5 মিনিট পাগলের মতো নাচতে নাচতে হঠাৎ থেমে যায়।
তার চোখ স্ক্রিনে। হঠাৎ করে বলে সব থেমে যায়। মেয়েটি থিমি স্বরে বলল, থিমি হয়ে গা শিউরে উঠবে তার স্বর। 30 ডিসেম্বর 1999, রিমেম্বার দ্যাট? 19 ডিসেম্বর 1999। তারপর মেয়েটি আর একটু দূরে গেল, হাত তার মেলা ধরা। পরে গেল মেয়েটি, যেন সে এতক্ষণ কোনো ছাদে ছিল আর এখন মাত্র সে কেনা থেকে লাফ দিল। লাফ বলে ফুল হবে। হাত মেলে ধীরে ধীরে যেন পড়ে গেল। ফোন আর টিভির পর্দা ছিঁড়ি করে আবার সব ঠিক হয়ে গেল। সকলে হতবাক, কি হলো তখন? কেউ কেউ তো পুলিশকে ফোনও করেছে। তারপরে ঘটনা তো সকলেই জানা। পুলিশ তদন্ত করে 31 ডিসেম্বরে 1999 যে সকল ঘটনা তদন্ত করেছে, কিছু সন্দেহজনকভাবে ধরে নেয় জিজ্ঞাসাবাদের জন্য। তার মধ্যে আকসাও একজন। এখন রাতের শেষ প্রায় চলছে। আকসা একটি রুমে বসে, তার চোখে মুখে কোনো কিছু নেই, রাগ ক্ষোভ কষ্ট কিছু নেই। তার পুরো মুখ শীতল, চুপচাপ বসে। এমন নয় তাকে বেল করে নেওয়া হয়নি, তার করা আদেশ আজ তাকে কেউ বেল করাবে না। এইদিকে আবেশ ঢাকায় একটি স্বনামধন্য হাসপাতালের অ্যাডমিট। এখন মূলত তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। আবেশ মূলত টিভির ওই ঘটনা দেখে ঘটনা তদন্তের জন্য তার লোক লাগায়। তার লোক 2 ঘন্টার মধ্যে খবর দেয় ভিডিওতে থাকা মেয়েটি তারই বউ। এটা শুনে বেচারার সাথে সাথে স্ট্রোক করে। তার লোকেরা তাকে হাসপাতালে অ্যাডমিট করে। বেচারা জ্ঞান আসার পর 5 বার আবারও অজ্ঞান হয়েছে। তাই ডক্টর তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। কেটে গেছে 7-8টি মাস। আকসা আর ফিরেনি। পরন্ত বিকালের মতো মিলে গিয়েছে সে। কেউ পায়নি তার ছায়াটুকু ও হদিসও। তাকে পুরো বাড়ির মানুষ ও পুলিশ মিলেও খুঁজে পায়নি। অনেকেই বলে, যে মানুষ গুম হয়েছে তাকে খুঁজে পাওয়া গেলেও যে নিজ থেকে হারিয়ে যায় তাকে সারা দুনিয়া উল্টে পাল্টেও খুঁজে পাওয়া যায় না। তার একটা জলজান্ত উদাহরণ হলো আকসা। আয়শা হয়তো হারিয়ে গিয়েছে কোনো এক অতল গহ্বরে। সব ঠিক থাকলেও দয়ান মঞ্জিলে হারিয়েছে তার খুশি থাকার স্বভাব। দল হারিয়েছে তাদের নেত্রীকে। আবেশ আকসা হঠাৎ এমন হারিয়ে যাওয়ার পর থেকে কেমন যেন হয়ে গিয়েছে। সে সিদ্ধান্ত নিয়েছে আবারও ইউকে চলে যাবে। কিন্তু শেষবারই সবাই সিদ্ধান্ত নেয় আবেশের আবার বিয়ে দিবে, কারণ এই ছেলে আবার বাহিরের দেশে চলে গেলে আর হয়তো তার দেখা পাওয়া যাবে না। যখন মেয়ে খুঁজছিল ঠিক তখনই কানে আসে নীলা আত্মহত্যা করার চেষ্টা করেছে আবেশের জন্য। সে আবেশকে ভালোবাসে, তাকে না পেলে মারা যাবে। বাবা মা মানতে চায়নি, তাই মূলত এই সুইসাইড অ্যাটেম্প করার চেষ্টা করে। শেষে জনাব আলী সাহেব সিদ্ধান্ত নেয় আবেশের সাথে বিয়ে দিবে। এতে তার ছেলেও হয়তো বাড়ি ছাড়বে না আর একটা মেয়ে বেঁচে যাবে। কিন্তু মাঝখান দিয়ে আবেশ বিয়েতে নারাজ। তাতে আলী সাহেব নিজের মরার হুমকি দেয়। আবারও বলে আকসা তাকে ছেড়ে চলে গিয়েছে, তারও উচিত আকসাকে বুঝিয়ে দেওয়া আকসা তার কাছ থেকে চলে যাওয়া ছিল অনেক বড় ভুল। যেহেতু আকসার আবেশের চলে যাওয়া নিয়ে মানুষের সমস্যা হয়েছিল, তাই সে এক পর্যায়ে রাজি হয়ে যায়। আজ 17 ফেব্রুয়ারি ঘরোয়াভাবে আবেশ আর নীলার বিয়েটা করানো হবে। আবেশ বসে দেওয়ান মঞ্জিলের বৈঠক কক্ষে একটি আসনে। তার পাশে নীলা বসে। মেয়েটা বেশ মিষ্টি, দেখতেও মাশাআল্লাহ, কিন্তু বয়সে একটু ছোট। মেয়েটার মুখে আজ দারুণ একটা হাসি। হয়তো পছন্দের মানুষকে পাবে বলে এই হাসি। আবেশকে প্রথম দেখায় তার চোখ আটকায় আবেশের দিকে, কিন্তু যখন জানে আবেশ বিবাহিত তখন নিজের চাওয়া পাওয়া অনেক কষ্টে সামনে দেয়। কিন্তু মন কি আর মানে এ কথা? আকসা চলে যাওয়ার দিন তার কাছে একটা পার্সেল আসে। এতে আকসার একটা ভিডিও ছিল, যাতে সে এমন কিছু হয়তো বলেছিল তার থেকে নীলা পাগলের মতো জিদ ধরে আকসাকে বিয়ে করবে। কিন্তু তার বাবা মা এটা ডিভোর্সি ছেলের সাথে, তারপর মেয়ের যে এত বড় একটা ছেলের সাথে বিয়ে দেবে না। নিজের কথা না শোনায় নীলা সুসাইড অ্যাটেম্প করার চেষ্টা করে। তারপর আজ এখানে একটু পর হবে তাদের ভালোবাসার পূর্ণতা। আবেশ বসে ফোন টিপছে। তার ভাব এমন যে কবুল নামক 3টি শব্দ বলেই তিনি যাবেন। তাকে এখানে বসতেও কবুল নামক 3টি শব্দ পড়াতে আলী সাহেব কম ধকল পোহাতে হয়নি। বলতে গেলে আবেশের পায়ে পড়ে গিয়েছিলেন নিজের সন্তানকে নিজের কাছে ডাকতে। হয়তো বাপ মা এমনই হয়। রাইলা আজ এক পাশে দাঁড়িয়ে, তার একত হয়ে গিয়েছে রায়হানের সাথে। শুধু তারই নয়,
আবিরারও আকত হয়েছে তার ভালোবাসার মানুষের সাথে। আকশা চলে যাওয়ার পর দেওয়ান বাড়িটা কিরকম যেন হয়ে গেছে। রায়লা এখন রায়হানকে নিয়ে খুবই ক্যারিং। রায়লাকে বিয়ের প্রস্তাব রায়হান নিয়ে আসে। ছেলে ভালো হওয়ায় রবিনা বেগম আর আব্দুল দেওয়ান আজিজ রাজি হয়ে যান। রায়লাও রাজি হয়ে যায়। হয়তো এটাই তার মুভ অন করার জন্য তার একটা প্রথম পদক্ষেপ ছিল। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। হাবিরা গিয়ে দেখে ডাক পিয়ন এসেছে আর তার হাতে দুটি চিঠি আর একটা বক্স। আবিরা দেখলো চিঠিটি আকশার নামে, অপরটি আবেশের নামে বক্সটা। আবিরা বক্স আর চিঠিটি নিয়ে পাশে টেবিলে রেখে আসতে নেয়, কারণ আকশার নামে এমন হাজারটি চিঠি এসেছে যাতে বিভিন্ন জিনিসের দলিল, কথা ইত্যাদি ছিল। হয়তো তেমন কোনো কাগজ, তাই চলে আসতে নেবে আবিরা, কিন্তু তার মনে যেন কি বলছিল চিঠিটা খুলে দেখতে। আকশা পাঠালো নাকি এই চিঠি। আবিরা টেবিলের কাছে এসে খামটা খুলল। আবিরার চোখে ভেসে ওঠে কিছু লেখা। লেখাটি আদালত থেকে এসেছে। চিঠিটি অবশ্য আরো 2 দিন আগে আসার কথা ছিল। লেখাগুলো ছিল এমন: 17 ফেব্রুয়ারি রোজ শুক্রবার নারী নেত্রী আরওয়ানা আকবর আকসাকে ফাঁসির রায় জানানো হলো। আসামি তার সকল গুনাহ কবুল করেছে। তার সকল গুনাহ বিবেচনা 32 জন মানুষ হত্যার দায় ফাঁসির রায় জানায় এই আদালত। আবিরা লেখাটা পড়ে চিল্লিয়ে ওঠে, আল্লাহ গো আল্লাহ! তারপর অঝরে কান্না করে। কাজী সাহেব তখন আবেশকে কবুল বলতেই বলেছিল। কবুল বলা আর হলো না। আবেশ বোনের এমন চিৎকার শুনে দৌড়ে আবিরের কাছে যায়। সকলে তার সাথেই যায়। আবিরা মেঝেতে বসে চিৎকার করে কান্না করছে, তার চোখ লাল। সকলে এসে জানতে চাইলো তার পায়ের পাশে পড়ে থাকা চিঠিটার দিকে ইশারা করে। আকশার সেদিকে চোখ যাওয়ার আগে চোখ যায় সেই বক্সটার দিকে। বক্সটা খুলতে আবেশ দেখে বক্সটিতে একটা চিঠি আর একটা ডায়েরি। চিঠিটাতে প্রেরকর স্থানে আকশার নাম দেখে চিঠিটা খুলল। প্রিয়, আসসালামু আলাইকুম। আমার সালাম নেবেন। আপনার কাছে চিঠিটা দেওয়ার কারণটা আমার জানা নেই। বলেছিলাম না, আপনার আর আমার দেখা না হোক। দেখলেন, ঠিক তাই হলো। আমি চলে যাচ্ছি বহুদূর। আল্লাহর ইচ্ছে একদিন দেখা হবে। ভালো থাকবেন জনাব। এটা আমার শেষ ইচ্ছে ছিল। আপনাকে আমার মনে হয় আপনাকে আমার মনের কথা বলা। ডায়েরিটা পড়বেন। সকলের দেখা এ আকসা বাদে আমি আকসার একটা একান্ত জীবন ছিল। এই ডায়েরিতে সব বলা আছে। আপনি কেন এই ডায়েরি পড়বেন হয়তো ভাবছেন। একটিবার পড়েই দেখবেন। আপনার জন্য ডায়েরিতে কিছু লেখা আছে। আরেকটি কথা, আপনি যখন চিঠিটি পড়ছেন তার ঠিক 30 মিনিট বাদে আমার ফাঁসি। ভালোভাবে বিদায় নেওয়া হলো না, তাই আমাকে মাফ করবেন। আমার আপনার কাছে চাওয়া একটাই কথা, আপনি আমার হয়ে বাঁচবেন। ইতি, আপনাকে এক আকাশ কষ্টে রেখে চলে যাওয়া কেউ। এতটুকু পরে চিঠিটা পড়ে গেল আবেশের হাত থেকে। আবেশের চোখ বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আবেশ আদেশ সাহেবের পায়ে পড়ে গিয়ে বলল, আব্বু, আল্লাহর হস্তে দোহাই লাগে। ওয়েট, আব্বু, আল্লাহর দোহাই লাগে, আজ আমাকে এই বিয়ে করতে বইল না। আমি মইরা যাবো। আল্লাহর ওয়াস্তে আমাকে আকসের কাছে যাইতে দাও। না হয় এই মুখে আর বাপ ডাক শুনতে পারবো না। আমি যদি আজ আমারে যাইতে না দাও, তাহলে আকসের পাশে আমার কবর খোদার ব্যবস্থা করে রাইখো। তুই আমার এই চিল্লি, আমার সোনামার এই অবস্থা, আর তুই বলছিস বিয়ের কথা। আমি ওর চলে যাওয়াটা ওর সুখের সম্মতি ভেবে থেকেও সুখে রাখতে চেয়েছি। আমি কিভাবে চাইবো আমার সন্তানরা কষ্টে থাকুক? চোখে জল নিয়ে কথাগুলো বলল আদেশ সাহেব। সকলে বেরিয়ে পড়ল আকশার উদ্দেশ্যে জেলখানায়। সকলে গিয়েও নীলা জড়বস্তুর মতো বসে রইল, চোখ ভরা জল। গাড়ি জেলখানার সামনে আসতেই সকলে নেমে বহির্ভূত ঢুকতে চাইলে পুলিশরা বাধা দেয়, কিন্তু কিছুটা মারপিট আর টাকার জোরে তারা আকশার কাছে পৌঁছে যায়। কিছুটা সময় আগে আকশাকে বড়ই পাতা গরম দিয়ে পানি গোসল করিয়ে জোহরের নামাজ পড়িয়ে ফাঁসির মঞ্চে আনা হয়। তার শেষ ইচ্ছে সম্পূর্ণ জানতে চাইলে তার ইচ্ছে ছিল তার লাশটা যেন কাউকে দেখানো না হয়, আর তার লাশটা তার পরিবারকে নয় বরং তার সাইন করা রিচার্জ গ্রুপে ডোনেট করে। ফাঁসির দড়িতে আকশার কালো কাপড় মুখ ঢাকা ঝুলন্ত লাশ দেখে আবেশ দৌড়ে গিয়ে আকশার পা জড়িয়ে ধরে কান্না জড়ানো কণ্ঠে চিল্লে ওঠে, হয় আল্লাহ, তুমি কেন এত নিষ্ঠুর হইলা? তার ছাড়া এই বেঈমানের দুনিয়ায় আমার কেমনে থাকবো একলা? আমি তো তার নামে আমার
বাপের রাজ্য ছাইড়া দিছিলাম, তবে কেন আমারে একলা করলা? এত বেইমান কেমনে হইলা? আল্লাহ তুমি তারে রাইখা কেন আমারে নিলা না? তারে ছাড়া আমার দুনিয়ার জাহান্নাম কইরা কেন তারে নিলা? তুমি তো দয়াশীল ছিলা, তাইলে আমার উপর একটু দয়া করলা না কেন আল্লাহ? আবেশকে জেলের কিছু পুলিশ আর লোক মিলে আকসার লাশটার কাছ থেকে সরাতে চাইলে আবেশ ছাড়লো না। ফাঁসির দড়িতে ঝুলন্ত আকসার লাশটা পা এমন করে ধরে আছে যেন পা ছেড়ে দিলে আকসা মরে যাবে। ওই বেইমান, আমি তো তোকে ভালোবাসতে চাইনি, তুই কেন আমারে ভালোবাসা শিখাইলি? তারপর এত বড় একটা বেইমানি করে চলে গেলি। ওই তুই বুঝোস না, আমার তোরে বুকে না নিলে আমার চোখে ঘুম আসে না, তোর শরীরের ঘ্রাণ না পাইলে আমার ভালো ঘুম হয় না। ওই পাগলি, উঠ, তুই আমারে এমনি কেমনে ছাইড়া গেলি? বিবেকে বাঁধলো না? ওই আকসা, আর কিছু কম না, উঠ, আল্লাহ দোহাই লাগি উঠ, আমার বুকটা ছিঁড়া যাইতাছে, উঠ না জান, ওই জান, জান রে। তাকে কেউ ছাড়তে পারছে না আকসার কাছ থেকে। অনামিকা একবার এগিয়ে আসেন, তার চোখে পানি, কান্না মেশানো কণ্ঠে বলে, বাবা স্যার ওরে, ও আর বাচ্চা নাই, ওরে এমনি ধরিস না বাপ, ওর রুহে কষ্ট পাইবো আব্বা স্যার। আম্মু, ওর কষ্ট কাম্মু, ওই কেমনে নিজে এই বেইমানের পৃথিবীতে আমাকে একলা ছাইড়া কষ্টে রাইখা গেল। ও তো বেইমানের উপর বেইমান। কথাগুলো বলার সময় পুলিশরা মিলে আকসার লাশ থেকে আবেশকে আলাদা করে ফেলেছে। তারা নিয়ে গেল আকসাকে। যাওয়ার সময় আকসার একটা সাইন করা কাগজ এগিয়ে দিল, যাতে আকসার নিজের মৃত্যুর পর তার লাশকে একটা ফাউন্ডেশনের রিসার্চ গ্রুপে ডোনেট করেছে। আর তার শেষ ইচ্ছা বলল যে আকসার মৃত্যুর পর তার লাশ যেন তার পরিবারে কেউ দেখতে না পায়। আবেশ তার মাকে জড়িয়ে ধরে কান্না জড়ানো কণ্ঠে বলল, আম্মু, আকসারে আয়না দাও, আর না হয় নিচের পোলার কবর করার ব্যবস্থা করো আম্মু। ও আম্মু, ওরে আয়না দাও না। ওই মা, তুই ক মা, আমার আকসারে আয়না দিবি। ঘুমা। আরে আ আমার, আমি আর বাঁচবো না রে। আমার অনেক বুকে ব্যথা করতেছে। এই বুকে আর কোনোদিন আমার আকসা ঘুমাবো না। এইটা কেমনে হয়? আমার যে ওরে বুকে না নিলে ঘুম আসে না, অশান্তি লাগে। ওর শরীরের ঘ্রাণ না পাইলে আমার ভালো ঘুম হয় না। আমি ৭টা মাস ঘুমাই না। ওরে আইতে কও মা, আমি একটু ঘুমাই। অনামিকা একবার ছেলেকে কি বলে সান্ত্বনা দিবে ভাষা খুঁজে পেল না। তিনি হু হু করে কেঁদে উঠলেন। শুধু সে না, দেওয়ান মঞ্জিলের প্রত্যেকটা মানুষ কাঁদছে। আকসাকে সহ্য করতে না পারা রায়লা ও রুবিনা বেগমের চোখেও আজ পানি। শুধু রায়ান পাথর হয়ে গিয়েছেন, তার মুখে কোনো কথাই নেই। হঠাৎ করে আবেশ কান্না জড়ানো কণ্ঠ অনামিকা আকবরের সাথে কথা বলতেই চোখ বুজে ফেলল। কেটে গেছে আকসার মৃত্যুর 1টা বছর। রাহা রেডি হচ্ছে ওদের সাথে কোম্পানি, মুখে তার মিষ্টি হাসি। সকালে প্রেগনেন্সি টেস্ট করেছে, তা পজিটিভ এসেছে। মুসিত এই খবর জীবনকে দিতে তার কোম্পানিতে যাওয়া। আর সে ডার্ক রেড কালারের একটা শাড়ি পরেছে। রেডি হতে হতে জীবনকে কল দিল। ব্যস্ত, হ্যাঁ কল ব্যস্ত বলছে। রাহা ভাবলো সে যেই না হয় সারপ্রাইজ দেওয়া যাবে, তাই যেই ভাবা সেই কাজ। বাড়ির গাড়িটা রিপেয়ারের জন্য দেওয়া হয়েছে, তাই রাহা রিকশায় উঠে সোজা জীবনের কোম্পানির কিছুটা দূরে নামে। রিকশাওয়ালা ভাড়া মিটিয়ে পিছনে ঘুরতে রাহা অবাক হয়ে যায়, কারণ জীবন আর একটা মেয়ের সাথে খুব অন্তরঙ্গ অবস্থায় আছে। মেয়েটা জীবনকে জড়িয়ে। এই দৃশ্য দেখার পর রাহার বুকে হাত দিয়ে বসে পড়ে। কোনোমতে সাইড ব্যাগ হাতের ফোন বের করে জীবনের ফোনে কল দেয়। প্রথমবার জীবন ফোন কেটে দিল, 3বার মাথায় ফোন ধরে বলল, আরে রাহা, তোমার কি মাথায় সমস্যা? ফোন ধরছি না মানে বিজি আছি, তোমার তা বোঝা উচিত ছিল। ফোন রাখো, আমি এখন একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে আছি, মিটিং শেষ হোক ফোন দেব। রাহাকে একটা কথা বলতেই দিল না জীবন, ফোন কেটে দিল। রাহা তাকিয়ে রইল জীবনের দিকে। একটা মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আর তাকে বলছে ইম্পর্টেন্ট মিটিংয়ে আছে। রাহা কথা ভাবে আনমনে হাসতো। এবার মেয়েটা সোজা রাস্তার মাঝে জীবনকে চুম্বন করলো। রাহার দেখতে পেল না, মাটিতে লুটিয়ে পড়ল। আশেপাশে মানুষজন কয়েকজন এসে ভিড় করলো, কয়েকজন মিলে তাকে ধরাধরি করে ওঠায়। পাশ দিয়ে জীবন তার গাড়ি করে যাচ্ছিল। কয়েকটা লোক এসে গাড়ি থামিয়ে একজন বলে, ভাই, আমাগরে একটু সাহায্য করেন। একটা মাইয়া রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে পড়ছে, পানি ছিটাইছি, জ্ঞান ফিরছে না। আপনি যদি গাড়ি করে হাসপাতালে নিয়ে সাহায্য করতে, মেয়েটা বাচ্চা যাইতো। জীবন রেগেছে সে ওঠে। আরে মিয়া, শুধু শুধু সময় রিপিট আরে মিয়া, শুধু শুধু সময় নষ্ট করলেন কেন?
আমার কপালে বা গাড়ির সামনে কি স্বেচ্ছাসেবী লেখা আছে? যান 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 তো এখান থেকে মিয়া, ফালতু। আমি বাঁচি না আমার জ্বালায়, আপনি আসছেন আরো জ্বালা দিতে। সরেন মিয়া। লোকজন জীবনের গাড়ি ছেড়ে দিল। আশেপাশে কোনো গাড়ি বা রিক্সা কিছুই নেই। শেষে একজন রিক্সাওয়ালা না পেরে তার বাসা থেকে রিক্সা এনে রাহাকে তুলে হসপিটালে নিয়ে যায়। রুবিনা বেগমের ফোন রাহার এতগুলো দেখে কল ব্যাক করতেই ওই পাশ থেকে একজন পুরুষালী গলায় বলে ওঠে, আপনাদের মাইয়া রাস্তায় অজ্ঞান অবস্থায় পইড়া ছিল, আমরা তারে হাসপাতালে আনছি, আপনারা হকালে আইহেন, সময় কম, আপনাগো মাইয়ার অবস্থা ভালো না। তারপর হাসপাতালের ঠিকানা বলে একটা কলটা কেটে দিল। কল কেটে দেওয়ার সাথে সাথে রুবিনা বেগম কান্না করতে শুরু করে দেয়। সকলে ভিড় করলো। ঘটনা খুলে বলে রুবিনা বেগম। সকলে সব কথা শুনে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। হসপিটাল থেকে বাড়ির দূরত্ব কম হওয়ায় পৌঁছাতে বেশি সময় লাগেনি। রিসেপশনে তাকে রাহার অবস্থা জেনে তাড়াতাড়ি করে অপারেশন থিয়েটারের কাছে পৌঁছায়। তাদের দেখে রাহাকে হসপিটালে আনার লোকজন এসে রাহার সকল আপডেট দেয়। কিছুক্ষণ পর অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বেরিয়ে আসে। রোগীর পরিবারের মানুষ কারা? আব্দুল দেওয়ান এগিয়ে এসে বলে, জি জি, আমরা বলেন আমার মেয়ের কি হয়েছে? আই এম সরি মিস, রোগীর আগে থেকেই হার্টের সমস্যা ছিল, তারপর রোগীর প্রেসিডেন্ট ছিল। এই আবেগপ্রবণ সময় রোগী হয়তো কোনো এমন দৃশ্য দেখেছে যা তার দেখা উচিত হয়নি, তাই রোগীর এই অবস্থা। আব্দুল দেওয়ান সাহেব কান্নাজড়িত কণ্ঠে বলে, আমার মেয়ের যা পারেন সব করেন, টাকার পয়সার কথা ভাবতে হবে না, ডাক্তার শুধু আমার মেয়েটা সুস্থ কইরা দেন। স্যার আমাকে মাফ করবেন, রোগীর অলরেডি ব্রেন ডেথ হয়ে গিয়েছে। আপনারা যদি আর কিছুক্ষণ আগে রোগীকে আনতেন তবে রোগীকে বাঁচানো যেত। বাহিরে উন্নত চিকিৎসাও কি সম্ভব না? আপনারা চাইলে নিতে পারেন, কিন্তু বাঁচানো সম্ভব না, কারণ রোগী ব্রেন ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে। তারপরও যদি আপনারা চেষ্টা করতে চান করতে পারেন, তবে এতে রোগী বাঁচবে তা না, শুধু শুধু রুহু কষ্ট পাবে। এর থেকে লাইফ সাপোর্ট অফ করে দেয়া ভালো। সকলের কান্নায় ভেঙে পড়ে। প্রথমে আকশা পড়ে রাহা, এটা তারা মানতেই পারছে না। রুবিনা বেগম ভাঙা ভাঙা কণ্ঠেই বলে, আমার মেয়েটার বাচ্চা পেটে কয় মাস? বাচ্চার পরিপক্কতা দেখে মনে হচ্ছে 2 মাসের বেশি। কান্নায় ভেঙে পড়ে সকলে। রাহাকে আনা লোকদের মধ্যে একজন এগিয়ে এসে আবিরের কাছে বলল, আপা, এই ফোনটা দিয়া আপনাকেও ফোন দিছিলাম, রোগীর ফোন। আবিরা ফোনটা নিয়ে লোকগুলোকে ধন্যবাদ জানিয়ে রাহার শ্বশুর বাড়ির লোকদের ফোন দিল। সকলকে ফোন দেওয়া শেষে জীবনকে ফোন দিল। ধরল না। পাশ থেকে রাহার লোকগুলোর মধ্যে একজন বলল, এই নাম্বারে অনেক ফোন দিছি, পয়লা তো কল গেল, তারপর ব্লক কইরা দিছে, হিতে কি আপায় স্বামী? আবিরা মাথা নেড়ে সম্মতি জানালো। রাহার শ্বশুর বাড়ির সবাই আসলো। নীলা এসে জানতে চাইলো, ভাবির কথা ভাইয়ের বলছো আপু? তোমার ভাই ফোন ধরে নাই, তুমি বইলা দিও। ভাইয়া রে, আমরা অনেক ফোন দিছি আস্তে আস্তে, কিন্তু ফোন ধরে নাই। রাহার লাইফ সাপোর্ট অফ করে রাহার লাশ বাড়ি আনা হলো। জীবনকে ফোন দেওয়া হলো। বন্ধ করে রাখা ফোন যাচ্ছে না। জীবনের কোম্পানিতেও মানুষ পাঠানো হয়েছে। জীবন সেখানে নেই। জীবনের অনেক বন্ধু বান্ধবকেও খবর দেওয়া হয়েছে। কেউ জীবনের খবর জানে না। শেষে সন্ধ্যায় 8টার দিকে রাহাকে কবর স্থানে কবর দেওয়া হলো। জীবন ফিরল রাত 12টার দিকে। বাড়িতে ঢুকতে দেখে বাড়ি ফাঁকা। কোনো কিছু না ভেবেই রুমে আসে। আশেপাশে চোখ বোলারও রাহাকে পেল না। বেশি না ভেবে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে রুমে আসতেই রাহাকে একবারও না দেখে অবাক হলো বটে। বেশি কিছু ভাবলো না। এক গাধা অফিসের ফাইল নিয়ে বসে যায়। ফোনের কথা মনে পড়তে হাতে নিয়ে দেখে বন্ধ। অন করতে বুঝলো চার্জ নেই। চার্জার লাগিয়ে বসতেই চোখ যায় পাশের টেবিলের উপরে রাখা বেবি কিটের দিকে। সন্দেহ নিয়ে হাতে নিতে চমকে ওঠে। সে বাবা হতে চলেছে। মনের মধ্যে খুশিরা মুক্ত পাখির মতো ডানা মেলে দিল। রাহাকে ডাকলো। রাহা এলো না। যেই মেয়ে তার বাড়ি ফেরার সাথে সাথেই রুমে এসে তাকে পাগল করে ফেলে, সারাদিন সে কি করেছে, কি খেয়েছে, কি করেছে জানতে চায়, সে আজ নেই। অবাক হলো জীবন। আবার ভাবলো হয়তো সারপ্রাইজ দিতে রুমে আসেনি। অনেকটা সময় বসে বসে অফিসের ফাইলগুলো চেক করলো। ফাইল চেক শেষে রাহাকে আসতে না দেখে সকালের কথা মনে আসে। সে তো তাকে ব্লক দিয়েছিল, তাই হয়তো রাগে
ফোনে হাতে নিতেই দেখলো এতক্ষণ ভালোই চার্জ হয়েছে, তাই অন করলো। অন করতে করতে রাহাকে ডাকলো, এবারও রাহা সাড়া দিল না। ফোন অন হতেই ভেসে আসে নোটিফিকেশনের আওয়াজ। একই নাম্বার থেকে শখানেক কল আর ওই একই মেসেজ। এত মেসেজ ভেদ করে চোখ পড়ে নীলার মেসেজে। ভাইয়া তাড়াতাড়ি আসো, না হয় ভাবিকে শেষ দেখাতে পারবে না। কাপা কাপা হাতে কর্ণমতে নীলাকে কল দেয়। এক রিংয়ের মাথায় ফোন ধরে। ওপাশ থেকে বলে ওঠে নীলা কান্না জড়ানো কণ্ঠে, ভাইয়া তুই এত খারাপ কেন রে? ফোনটা ধরলে কি হয়? তুই এইসব কি SMS করছস? রাহারে দে, ওর লগে কথা আছে আমার। নীলা হু হু করে কেঁদে ওঠে। ভাইয়া গো, ভাবি যে অনেক দূরে, তারে ফোন দেওয়ার মতন ক্ষমতা যে আমার নাই। কি কস এইয়া? ভাইয়া ভাবি মারা গেছে। দেখ নীলা, আমি মজা করার মুডে নাই, আর মানুষের মৃত্যু নিয়ে মজা করতে নাই। দে আম্মুরে ফোন দে। এই নাও কও। ওপাশ থেকে শুধু কান্নার শব্দ আসছে। এবার কেন জানি জীবনের ভয় লাগতে শুরু করে। আম্মু আমি আইতাছি তোমাকে নিতে। কই তোমরা কও তো? আপা, আব্বারে তুই রাহাগো বাড়ি আয়। দেওয়ান মঞ্জিলে পা রাখতেই কানে আসে কান্নার আওয়াজ। কোনোমতে বইটে কক্ষে গিয়ে দাঁড়াতেই থমকে যায় সবাই। সকলে কান্না করছে। বুকের ভিতর নাড়া দিয়ে ওঠে। অজানা ভয়েরা দানা পাকিয়ে ধরে। নিজেকে কোনোমতে সামনে নীলার মাথায় চটি মেরে বলে, আর ফাজলামি করতে হইব না। তুই আর তোর ভাবি অনেক জ্বালাইছস আমারে। এবার উঠ। বাড়ি হিয়া তোহারে এত বড় বড় খুশির খবর দেওয়ার জন্য ট্রিট দিমুনে। যা যা উঠ আর শু। আর কিছু বলতে পারলো না জীবন। তার আগে তার গালে পড়লো থাপ্পড়। থাপ্পড়টা মেরেছে আব্দুর দেওয়ান। গালে হাত দিয়ে জীবন বলে, আব্বু কি হয়েছে? মারলেন কেন? আমি কি কোনো অপরাধ করছি? অপরাধ তুমি করবা কেন? অপরাধ তো আমার মেয়ে করেছিল। না হয় তোমার মতো একটা ছেলেকে কেন ভালোবাসতে যাবে যে তার বউ মারা গেছে? এক কথাটাকেও মজার ছলে নিতাছে। কেউ ছিল না সারাদিন তোমার জন্য। আমরা মেয়েটা শরীরটা এতক্ষণ পর্যন্ত আজাব পাইলো। আব্বা আপনারা এসব কি বলছেন? তুমি মুখ বন্ধ করবা না হয় আমার হাতে আরো। এবার জীবন বুঝলো আসলে কি ঘটেছে। চোখে পানি জমতে শুরু করে। থাপ্পড় আমি 1000 টাকাইতে রাজি, তবুও কন এইগুলা মিথ্যা আব্বা। আব্দুল দেওয়ার কান্না ভেজা চোখ নিয়ে কিছুক্ষণ চেয়ে থেকেই বলে, আমিও চাই আল্লাহ আজকের দিনটাকে আমার দুঃস্বপ্নের করে দে। ঘুম ভাঙতেই যেন সব আগের মতো হয়ে যায়। আমার রাহামা আমাকে জড়িয়ে ধরে বলবে, তুমি অনেক খারাপ, আমার জন্য এই আননি। তারপর নীলার কাছে গিয়ে বলে, এবার থাম বোন, আর প্রেম করিস না। আমি ভয় পাইছি, অনেক ভয় পাইছি। এবার থাম। আমার রাহারে বাইরাইতে ক। আমার যে এইসব আর সহ্য হচ্ছে না। সজোরে একটি থাপ্পড় মেরে ওঠে জীবনের মা, তারপর জীবনের বাবা। জীবনকে আর কিছু বলতে হলো না। জীবন হাঁটু মেরে বসে হাল্লাকে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। কেটে গেছে আরো 2টা বছর। রাহা নেই, আকসা নেই। আবেশ তো নিজেকে আজ পর্যন্ত ঘরবন্দি করে রেখেছে। ওইদিকে জীবনের প্রেক্ষাপট ছিল ভিন্ন। যে হারিয়ে গিয়েছে বললে ভুল হবে। সে এখন আফ্রিকায় কোনো একটি শহরে আছে। রাহা শেষ ইচ্ছাকে নিজের ইচ্ছা হিসেবে বেঁচে আছে। সে শুধু মৃত্যুর অপেক্ষায়, তারপর তাদেরও পূর্ণতা। একটা ভুল বোঝাবুঝি মানুষের সম্পর্কে কিভাবে ধ্বংস করতে পারে তার একটি প্রমাণ ছিল রাহার জীবনের সম্পর্ক। সেদিন রাহা যা দেখেছিল তা পুরোপুরি উল্টো ছিল। মেয়েটা ছিল কোম্পানির মালিকের মেয়ে। জীবনকে তার খুব পছন্দ। সেদিন জীবনকে সে প্রপোজ করে। জীবন রাজি না হওয়ায় সে অন্য পথ অবলম্বন করবে তার আগে তার চোখ যায় রাহার দিকে। তাকে সে চিনে। জীবন তাকে দেখিয়েছিল এবং বউ বলে পরিচিত করিয়ে দিয়েছিল। জীবন আর রাহার সংসার ভাঙতে মেয়েটি জীবনকে জড়িয়ে ধরে আর চুম্বন করে। জীবন তাকে রেগে সরিয়ে দিলেও তার রাহার চোখে পড়েনি, কারণ তার আগে রাহা জ্ঞান হারায়। তারপর মেয়েটা কাজের কথা মিথ্যা বলে জীবনকে একটা গেস্ট হাউসে আটকে রাখে আর তার ফোন অফ করে মোবাইল অফ করে বললে ভুল হবে। লো ব্যাটারির কারণে অলরেডি মোবাইলটা অফ হয়ে গিয়েছে, তাই নিজের কাছে রেখে দেয়। তাকে ছাড়ে রাত 11টার কাছাকাছি। জীবন সেদিন মেয়েটার রাহাকে সেভ করা লোকগুলোর উপর ছাড়িয়েছিল। পরের সব ঘটনা জানার পর মেয়েটি জীবনের পা ধরে মাপ চেয়েছিল, কিন্তু জীবন কিছু বলেনি। বললেই কি হতো? রাহা তো আর তার কাছে আসতো না। সে রাহার ফোনটা নিয়েছিল আবিরের কাছ থেকে। তারপর চলে যায় পৃথিবীর ভ্রমণে। যাওয়ার আগে একটি চিঠি লিখে গিয়েছিল। অবশ্য তাতে লেখা ছিল, আব্বু আম্মু আপনারা আমাকে খুঁজেন না, আমি আর ফিরবো না, নিজেদের খেয়াল রাখবেন। রাহার ইচ্ছে পূরণ করতে চলে গিয়েছি।
রাহা আগের রাতে যখন ঘুমাতো তখন ঘুমানোর সময় বিভিন্ন দেশের নাম বলতো। আমার না এই পুরো পৃথিবী ঘুরে দেখার অনেক শখ। আমরা যখন বুড়ো হব তখন আমি আর তুমি এই দেশে যাব। তুমি কি বলো, জীবন যাবে না আমাকে নিয়ে? জীবন কিছু বলতো না, শুধু রাহাকে শক্ত করে জড়িয়ে ধরতো। জীবন আজ মেনে নিয়েছে ভাগ্য, শুধু তাহাজ্জুদে নামাজে দোয়া করে যাতে আল্লাহ তাকে খুব দ্রুত তার রাহার কাছে নিয়ে যায়। আবেশের অবস্থা এখন অনেক খারাপ, সে রুম থেকে বের হয় না বললেই চলে। তার খাবার আর প্রয়োজনীয় জিনিস রুমের সামনে রেখে যাওয়া হয়, যখন মন চায় দরজা খুলে নিলে নেই, না হলে পড়ে থাকে। নামাজের সময় নামাজ পড়ে, আবার কোরআন পড়ে, আর মাঝে মাঝে আকশার গিটারটা নিয়ে সুর তোলে। মাঝে মাঝে তার রুম থেকে কিছু গানের সুর ভেসে আসে। ভাবি থেমে যেতে যেতে, এই দেখা দেখা তো না হয় তোমার আমার এই প্রেমে। আমি কি একাই স্মৃতির বাহক? তুমি সব ভালো আমার, তুমি সব ভালো আমার, অন্ধকার তো না। তবে কি বৃথা যাবে আমাদের প্রেম প্রার্থনা? ঈশ্বর কি কেউ আমার মিলন লিখতে পারতো না? আবার কখনো কখনো ভেসে আসে, জন্ম মৃত্যুর অবর্তনে পুণ্যজনম হবে, তোমায় আবার দেখা পাবো কখন জানে। জন্ম মৃত্যুর অবর্তমানে পুণ্যজনম হবে, তোমার আবার দেখা পাবো কখন কে যাবে। আজ অবশ্য সে মন দিয়ে পড়ছে আকশার ডায়েরি, সেই ডায়েরিটা যা সে 3 বছরে 1000 বারের বেশি পড়েছে, আজও পড়ছে। ভালোবাসা কাকে বলে জানা নেই। আমার জীবনের একমাত্র ভালোবাসার পুরুষ দুইটাই আমার স্বামী। আমি তাকে ভালোবাসি, প্রণয়নের কাল থেকে তাকে চাই। হ্যাঁ, আমি ভালোবাসি আমার আবেশকে। আমি জানি আমার আল্লাহ জানে এই আকশা শুধু আবেশকেই ভালোবেসেছে, বাসে, আর তার সারাটা জীবন ভালোবাসবেই। আমার জীবনে লাল সাহেব বলতে কেউ নেই, সে আমার ইমোজিশন। তাকে আমি আবেশ হিসেবেই কল্পনা করেছি, ভালোবেসেছি। আর ভাগ্য দেখুন, আপনাকেই আমার প্রেমে পড়িয়েছে নীলাঞ্জনা রূপে। কিন্তু আমাকে মাফ করবেন, আমি আপনাকে মিথ্যে বলেছি। কিন্তু বিশ্বাস করুন, আমি চাইনি এই মিথ্যের জীবন নিয়ে বাঁচতে। আমি চেয়েছিলাম ভালোভাবে বাঁচতে, যেখানে থাকবে না কোনো এডি আর সেই পুরো সাইকো আকশা। থাকবে শুধু আবেশ আর আকশা। আমাদের মিষ্টি সংসার হবে, আমার অনেক দিনের স্বপ্ন ছিল। এই পেজটা আবেশ কতবার পড়েছে তা সে নিজেরও জানা নেই। হঠাৎ দরজা টোকা আওয়াজ, আবে চুপ। ওপাশ থেকে আবিরা বলে, ভাইয়া, তোমার নামে চিঠি এসেছে। আবেশ কোনো সাড়া দিল না। বেশ কিছুক্ষণ পর গিয়ে দরজা খুলে চিঠিটা নিল। চিঠিটায় প্রেরকের নাম নেই। খুলতে একটা টিকিট আর একটা চিরকুট পড়ল হাতে আবেশের। আকশার হাতের লেখা দেখে অবাক হলো। আশা করি ভালো আছেন, আর যদি আমার কারণে খারাপ থাকেন তবে আমাকে মাফ করবেন। এই চিঠিটা আপনার জন্য। আমার অনেক দিনের ইচ্ছে ছিল আপনাকে নিয়ে আমার বাবার রেখে যাওয়ার শেষ স্মৃতিটা দেখতে যাব। তা তো আর হলো না, তো আমার আর যাওয়া হলো না। আপনি একটাবার আমার শেষ ইচ্ছে ভেবে ঘুরে আসবেন। ইতি আরওয়ানা আকবর আকসা। তারপর একটা জায়গার ঠিকানা। টিকিটটা হাতে নিতে দেখলো এটা পৃথিবীর সবচেয়ে শান্ত সুন্দর দেশ নরওয়ের টিকিট। আবেশের অবশ্যই দেশটা যাওয়া হয়নি। টিকিটটা 1 সপ্তাহ পরের। আবেশ ভাবলো সে যাবে, যেই ভাবা সেই কাজ। বাসায় কেউ তাকে বাধা দিল না, শুধু অনামিকা একবার বলল, বাবা, ফোন করিস, খাবার খেয়ে নিস, টাইম মতো ওষুধ ব্যাগে আছে, খেয়ে নিস। আবেশ পৌঁছে গেছে 4 দিনের মাথায় নরওয়ের এয়ারপোর্টে। ওখান থেকে বাসার ক্যাব করে সোজা গন্তব্যে। জায়গাটা একটা সমুদ্রের তীরে, একটা ডুপ্লেক্স বাড়ি। এই বাড়িটা আকশার বাবা অনেক শখ করে বানিয়েছিলেন তার আদরের মেয়ের জন্য। আবেশ তার সকল জিনিসপত্র বাড়ির সামনে রেখে বাড়ির পাশের বীজটার দিকে যেতে নিলে আবেশের চোখ যায় বিচে। পুরো বীজটা ফাঁকা, শুধু একটা মেয়ে দাঁড়িয়ে, কোলে তার একটা বাচ্চা। পিছন দিকে ফিরে তাকায়, মেয়েটার মুখ দেখা যাচ্ছে না। মেয়েটা সামনে ফিরালো, একটা বড় জাহাজকে দেখছে। হঠাৎ মেয়েটির কোলে থাকা বাচ্চাটি তাকে দেখে চেঁচিয়ে ওঠে, মাম্মা দেখো পাপা, মাম্মা দেখো না পাপা আতে। মেয়েটি ঘুরে তাকায়, হ্যাঁ এটা আকশা। এখানকার আকশা আর আগের আকশার আকাশ পাতাল পার্থক্য। আগের মতো আকশার রোগা নেই, অনেকটি নাদুস নাদুস হয়েছে। গায়ের রঙও শ্যামলা থেকে দুধে হালতা হয়েছে। আকশার কোলে থাকা বাচ্চাটা দৌড়ে আবেশকে জড়িয়ে ধরে বলে,
বাবা বাবা তুমি আতো। আবার এতক্ষণে বালুর মধ্যে দু হাঁটু ভাঁজ করে বসে পড়ে বাচ্চা মেয়েকে জড়িয়ে ধরে চেঁচিয়ে ওঠে। ইয়া আল্লাহ, এটা যদি আমার স্বপ্ন হয় তবুও আমার এই স্বপ্ন তুমি জীবনে ভাঙতে দিও না। আবরের চোখে জল বাচ্চাটাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। আকশা এগিয়ে আসে। আবির বাচ্চাটাকে রেখে আকশাকে শক্ত করে জড়িয়ে ধরে। আকশা বলে ওঠে, আহ ছাড়েন আপনি। আমারে কি মাইরা ফেলানোর ধান্দা করছেন নাকি? আমি কিন্তু এত সহজে মরবো না জনাব। আপনার সাথে এখনো সংসার করা বাকি। তুই এমনটা কেন করলি? আপনার সঙ্গে থাকতে আমার এত কষ্ট কেন দিলে? আমি যদি এসব না নিতে পারে মরে যেতাম। তাহলে তো ভালোই হইতো। আবির সেবার আকশাকে ছেড়ে শক্ত চোখে চেয়ে জানতে চাইলো সবটা। আকশা বলতে শুরু করে, আমার ভাবনাই ছিল আমার পরিবারের খুনিকে খুঁজে তাকে মেরে আমিও আত্মসমর্পণ করব। যেই ভাবা সেই কাজ। তোর পরিবারের আসল খুনিকে তুই মারতে পেরেছিলি? সে কে? সে ছিল নিহান ভাইয়ের বাবা। আর তাকে আমার মারতে হয়নি। নিহান ভাই নিজেই তার বাপকে খুন করেন। নিহান ভাইয়ের বাবা তার মাকে হত্যা করে আর তার বোনটাকেও মেরে ফেলেছেন। আরও অনেক কিছু আছে। আমি যখন নিহান ভাইয়ের বাবার মৃত্যুর খবর পাই, নিজের আত্মসমর্পণের কথা পুলিশদের জানাই। আর ঠিক তখনই আমি জানতে পারি আমি প্রেসিডেন্ট। আর এটা জানার পর আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। তাই নিহান ভাই বলল, যে যেভাবে চলার চলতে দাও, আর তোমাকে বাঁচানোর দায়িত্ব আমার। তারপর আমি এখানে। তাহলে ফাঁসির মঞ্চে ওই মেয়েটা কে ছিল? ওই মেয়েটা ছিল নিহানের বাবার প্রেমিক। আর তিনিই ছিলেন আমার পরিবার হত্যার মূলে। তার পছন্দ ছিল আমার বাবা তাকে প্রত্যাখ্যান করায় সে নিহান ভাইয়ের বাবার সাথে মিলে প্রথমে নিহান ভাইয়ের মা, তারপর বোন আর আমার পুরো পরিবারটাকে আগুন দিয়ে খুন করে। আমি যদি নীলাকে বিয়ে করতাম তবে? আমি আমার আল্লাহতে বিশ্বাসী। তিনি উত্তম পরিকল্পনাবান। আপনি নীলার হলে আমার জন্য কাউকে পাঠাতেন তিনি। আবির শুধু আর চোখে তাকালো আর কিছু জানতে না চেয়ে বাবুকে দেখে বলল, ওর নাম কি দিয়েছিস? আওরোরা দেওয়ান আশা। চল আশার আম্মা, আমরা আবার আমাদের জীবন শুরু করি আমাদের ছোট আশাকে নিয়ে। তার আগে বিয়ে করতে হবে। মানুষ তার এক বউকে কয়বার বিয়ে করে? আমি তো আসার আগে ডিভোর্স পেপার সাইন করে এসেছিলাম। আমি তো করিনি, আর আমি তোকে কখনো তালাকও দেইনি। আকশা তাকালো আর চোখে আবেশ আকশাকে কোলে নিয়ে সমুদ্রের কাছাকাছি চলে গেল। আকশার পিছু পিছু গিয়ে আবেশের হাতটা ধরলো। আবেশ বলে উঠল, আমি রাজি আমার বউকে 1000বার বিয়ে করতে। আকশা একটা রিং বের করে কিছু বলবে তার আগে আবেশের রিং বক্স থেকে একটা রিং বের করে হাঁটু গেড়ে আকশাকে বলল, তুই কি তোর এই খারাপ মানুষটাকে মেনে নিবি সারাটা জীবনের জন্য? আপনি কি থাকতে পারবেন একজন ভিলিয়নের সাথে, তাকে ভালোবেসে ভিলিয়নের হয়ে? যখন ভিলেনের ভালোবাসা এত প্রখর হয় তখন কে যায় নায়িকার কাছে? আকশা শুধু হাসতো। তারপর তারা একটা অমর সূর্যতন্ত্র সাক্ষী করে তাদের অমর ভালোবাসার কথা বোনের সূচনা করলো। দূর থেকে শোনা গেল কারো কণ্ঠ, কিছু কথা। তারপর পরিশেষে একজন নিষ্ঠুরতম ভিলেনেরও একটা সংসার হলো, ভালোবাসার মানুষ হলো। প্রিয় ধ্বংসবতী, আপনাকে না হয় এই জন্মে পেলাম না। জানি পরজন্ম বলতে কিছু না থাকলেও পরকাল আছে। আর আমি না হয় আল্লাহর কাছে আপনাকেই চাইব। আমার সব তাহাজ্জুদ নামাজের বিনিময় সমাপ্ত। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন। গল্পটি কেমন হয়েছে এবং আপনাদের কীরকম গল্প পছন্দ কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।